আসসালামু আলাইকুম। স্বপ্ন ইউথ ডেভেলপমেন্টের এবারের লাইভ ডিসকাশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুমা মরিয়ম। আমাদের এবারের আলোচনার বিষয় ভলেন্টারিজম এন্ড ইউথ স্কিল ডেভেলপমেন্ট। সামাজিক উন্নয়ন ও দক্ষতার বিকাশে যে বিষয়টি গুরুত্ব দেয়া হয় তা হচ্ছে ভলেন্টারিজম। ওয়ার্ল্ড ইউল ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে এবং আমাদের অন্যান্য যে লাইভ ডিসকাশন গুলো ছিল, আমরা সবগুলোতেই চেষ্টা করেছি ভলেন্টারিজম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার। এই আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য যেসব অবদান তারা রাখছে তা আমাদের কারো কাছে অজানা নয়। আমাদের যুব সমাজের মধ্যে স্বেচ্ছাশ্রমের আগ্রহ থাকলেও তথ্য ও দক্ষতার অভাবে অনেকেই তারা পিছিয়ে থাকে। ভলান্টারিজম কেন গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে ইয়ুথ ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্টের সাথে সরাসরি সম্পর্কিত তা নিয়ে আজকের আমাদের আয়োজন। সাথে কিভাবে ইয়ুথদেরকে আরো ভলান্টারিজমের দিকে উৎসাহিত করা যায় তাও জানবো আমরা। তো চলুন তাহলে আমরা আজকে পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের আজকের অতিথি হিসেবে থাকবেন মিঠুন দাস কাব্য দাদা, যিনি ফাউন্ডার এবং সিইও হিসেবে আছেন আলোকিত শিশুতে, এবং নাজমুল নাবিল ভাইয়া আছেন আমাদের মাইন্ড জিমের ডিরেক্টর এবং ইনস্ট্রাক্টর হিসেবে। আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়ে নিই আমাদের সাথে এ বিষয়ে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে আপু? আসসালাম। জি, শোনা যাচ্ছে একদম পারফেক্ট। ওকে, ওকে, আপনারা থ্যাংক ইউ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি? আলহামদুলিল্লাহ। তো কাব্য দাদা এবং নাজমুল ভাইয়া দুইজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বপ্ন ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে, যে আপনারা আজকে সময় বের করে আমাদের সাথে একটা এত সুন্দর একটা বিষয় আলোচনা করার জন্য এসেছেন। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আহ আমরা হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই নগণ্য ব্যক্তিকে আপনাদের প্রোগ্রামে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ। আমরা হচ্ছে একটু আপনাদের ইন্ট্রোডাকশনটা দিয়েছি, ছোট্ট করে দিয়েছি। আমি এই জন্যই দিয়েছি কেননা আপনারা আরো অনেক অনেক কাজ করছেন, যাতে আমরা আপনাদের সব কাজকে আপনাদের মুখ থেকে শুনতে পারি, এই জন্য। তো আমি হচ্ছে একটু ছোট করে আগে বলে নিই যে কাব্য দাদা এবং নাজমুল ভাইয়ের সাথে আমার পরিচয়টা। কাব্য দাদাকে আমি আমি যখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে, তখন হচ্ছে প্রথম দেখা হয় প্রজেক্ট আলোকিত শিশুর মিটিং এ। আমি ওনার ভলেন্টিয়ার ছিলাম। আমি যখন কাজ করি, আমার মনে হয় যে ভলেন্টিয়ার হিসেবে আমার প্রথম দুই একটা কাজের মধ্যে প্রজেক্ট আলোকিত শিশু একটা। তো তখন থেকে দাদার সাথে পরিচয়, এবং নাজমুল নামের ভাইয়ের সাথে পরিচয় আমার ইন্ডিয়াতে। আমরা গত বছর সেপ্টেম্বরে যখন গিয়েছি, ন্যাশনাল ইয়ুথ আইকন অ্যাওয়ার্ডের জন্য গিয়েছিলাম আমি। তো ওখানে ওই সামিটে ভাইয়ের সাথে দেখা, এবং বাকিটা মনে হয় যে আপনারা বললে ভালো হবে। তো ভাইয়া যদি শুরু করেন, আপনার পরিচয়টা একটু আচ্ছা, দিবেন। কে দিবে? দাদা দিন আগে। ওকে দাদা, আপনি সবার ওকে, সিনিয়র। গ্রেট, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। ওকে, মাসুমা, অনেক ধন্যবাদ যে তুমি যখন বলছিলে আমার তখন মনে পড়লো সেই 2016 এর দিকে। মোস্ট প্রবাবলি আমরা ক্যাম্পাস এম্বাসেডর রিক্রুট করা, ভলান্টিয়ারিং নিয়ে একটা মুভমেন্ট তৈরি হওয়া, তখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা ক্যাম্পাস এম্বাসেডরশিপ প্রোগ্রাম চলছিল, তোমার সাথে মিটিং হলো, প্রথম দেখা। সো আমি তখন রিকল করতেছিলাম যে সেই পুরোনো দিনগুলা দেখতে দেখতে কত বছর হয়ে গেল, প্রায় 4 বছর। সো অনেক দীর্ঘ সময়, দীর্ঘ পথ। আলোকিত শিশু তখন শুরু করে একটা প্রজেক্ট হিসেবে, প্রজেক্ট আলোকিত শিশু। তো তারপর আমরা চেষ্টা করি এটাকে আরেকটা ফর্মাল স্ট্রাকচার দিতে, অর্গানাইজেশনটাকে আরো একটু বেশি শেপ দিতে। তো এখন অর্গানাইজেশনটা আলোকিত শিশুর যে স্কুলিং প্রোগ্রাম, সেটার পাশাপাশি আরো অনেকগুলো প্রোগ্রাম করছে। তো আমরা যদিও শুরু করি 2015-এ, বাট এর পর আমরা 2016-এর শেষের দিকে এসে আমরা ফর্মাল এডুকেশন স্ট্রাকচার নিয়ে কাজ করা শুরু করি। আমরা কাজ করি বেদে এবং সুইপার কমিউনিটি বাচ্চাদেরকে নিয়ে, যারা প্রথম জেনারেশন পড়াশোনার সুযোগ পাচ্ছে। আমরা যদি চাইল্ড এডুকেশন লিটারেসি রেট দেখি, ন্যাশনাল স্কেলে হচ্ছে 75%, কিন্তু কমিউনিটিতে, এরকম ভালনারেবল কমিউনিটিতে লিটারেসি রেট ইজ 2 to 3% ম্যাক্সিমাম।
তো আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা যখন বলি শতভাগ শিক্ষার কথা, তো এই ইনক্লুশনটা তখনই সম্ভব বা এই ডেটাটা আমরা তখনই আসলে অ্যাচিভ করতে পারবো, মাস্টারিটা পাবো, যখন আমরা এই পুরো কমিউনিটি যারা যারা এখন অনেক বেশি ভালনারেবল বা মার্জিনালাইজড এদেরকে আসলে মেইন স্ট্রিম করতে পারবো। সো আলোকিত শিশুর স্কুল প্রোগ্রামের গোল হচ্ছে, এডুকেশন প্রোগ্রামের গোল হচ্ছে মেইনলি এই ইনক্লুশন। সো এই ইনক্লুশন আওতায় এখন 2টা স্কুল, বাট ইনশাল্লাহ হয়তো আরো কিছু স্কুল হবে। এর পাশাপাশি আমরা ফুড রিলিফ নিয়ে কাজ করি, আমরা সফট স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমরা পিস অ্যান্ড ভায়োলেন্স অ্যাক্টিভিজম নিয়ে কাজ করি, আমরা ভলান্টিয়ার অপরচুনিটিস একটা প্রোগ্রাম আছে যেখানে আমরা ভলান্টিয়ারিজম নিয়ে কাজ করি। আজকে অনেক কিছুই নিয়ে কথা বলবো। আর এই তো আর কি। সো এই পুরো অর্গানাইজেশনটা চেষ্টা করি সাপোর্ট করার, দেখার, যেভাবে পারি যতটুকু পারি নিজ জায়গা থেকে সাপোর্ট করার চেষ্টা করছি এই অর্গানাইজেশনে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দাদা। ভাই আপনি যদি একটু কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। দাদার কাছ থেকে শুনে আসলে অনেক ভালো লাগতেছে। আমি আসলে অত বেশি কিছু করি না, আমি খুবই সিম্পল। পরিচয় হচ্ছে, হ্যাঁ, অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করছি। হয়তো নিজের এখনো এরকম কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে মানে নিজের একটা পরিচয় দিতে পারবো খুব তাড়াতাড়ি। সেলফ এমপ্লয়েড পারসন, টিচিং এর সাথে আছি প্রায় 3-4 বছর। প্লাস হচ্ছে আমার একটা ইনস্টিটিউশন আছে, মাইন্ড জিম নাম, সেখানে আমি আইএলস এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দিয়ে থাকি, গ্রাফিক ডিজাইনস, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, মানে হচ্ছে এই বিষয়গুলো আর কি, যেই স্কিল সেট গুলো নিয়ে কাজ করি। প্লাস হচ্ছে ভলান্টিয়ারিজমের সাথে কানেক্টেড হচ্ছে সেই ছোটবেলা থেকে স্কাউটিং এর সাথে জড়িত। বাংলাদেশ স্কাউটস এর সাথে আছি অনেকদিন ধরে, এবং সিলেট ওপেন রিভার স্কাউট গ্রুপের সিনিয়র ওয়ারমেট হিসেবে কাজ করছি। আর হচ্ছে আরো অনেকগুলো অর্গানাইজেশন, ডব্লিউওসি আছে, ইংলিশ অলিম্পিয়াডের একটা অর্গানাইজেশন, ডব্লিউওসির কিছু প্রজেক্টে কাজ করছে ভলান্টিয়ার হিসেবে। ইংলিশ অলিম্পিয়াডে ইনফ্যাক্ট অ্যাজ এ ভলান্টিয়ার কাজ করেছি 2017 সাল থেকে, এবং এখন হচ্ছে অ্যাজ এ ডিভিশনাল কোঅর্ডিনেটর আই এম ওয়ার্কিং হিয়ার। এখন এইটাই হচ্ছে মানে এক্সপেরিয়েন্স থেকে বললে আর কি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে স্পেসিফিকলি অনেক কিছু বলা যাবে, বাট এইটুকুই হচ্ছে মানে আমার পরিচয় আর কি। অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে শ্রীলঙ্কা থেকে ভিত আছেন, উনি আজকে জানতে চেয়েছেন যে আমাদের টপিকটা কি আজকে। আমি একটু বলে দিই, আজকে আমাদের টপিক হচ্ছে ভলেন্টারিজম অ্যান্ড ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে যেহেতু ছিল, তো আমরা এটাকে একটু সাথে রেখেছি যে ইয়ুথদের স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, এই বিষয়টা নিয়েও আজকে আমাদের আলোচনা থাকবে ভলেন্টারিজমের পাশাপাশি। তো আমি হচ্ছে ইনফর্মাল ওয়েতে একটু ফর্মাল আলোচনার দিকে যেতে চাচ্ছিলাম। তো দাদা আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছিলাম আর কি যে ভলেন্টারিজম এগুলা নিয়ে তো আমরা অনেক কথা বলি। তো এখন দেখা যাচ্ছে যে লকডাউনের সময়টাতে আমি দেখছিলাম, যেহেতু এদের নিয়ে একটু একটু কাজ করছি, তো অনেক ইউথরা অনেক অর্গানাইজেশনের সাথে যুক্ত হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে। তো মানে কিন্তু একজন ভলেন্টিয়ার হিসেবে তাদের কি কি দক্ষতা থাকা উচিত, তাদের কি কি স্কিল থাকা উচিত, যেটা একটা অর্গানাইজেশনের জন্য অ্যাসেট হতে পারে? আচ্ছা, সো আমি আমার আজকে পুরোটা আমার পার্সোনাল অপিনিয়ন বা আমার নিজস্ব মানে চিন্তার জায়গাটাই শেয়ার করব। বেসিক্যালি আমি হয়তো অনেক বেশি একাডেমিক জায়গা থেকে কথা বলবো না হয়তো, এই জন্য আর আমি আরেকটা জিনিস মনে করি, এগুলো হচ্ছে অনেক বেশি ডায়ালগের মতো। সো এখানে প্রত্যেকটা অপিনিয়নই যে অনেক বেশি কনক্রিট সেটা হবে না। তো পুরো ডিসকাশনে আরেকটা জিনিস যেটা মনে হয় যে এইটার প্রত্যেকটা ডিসকাশনেরই আপনার প্রস এন্ড কনস থাকবে, এটা নিয়ে অনেক ডিবেট হইতে পারে। সো প্রত্যেকটা কথাই আমার মানে আমি যা বলবো বা যেভাবে চিন্তা করি বা যেভাবে দেখি সেটার সাথে পুরোপুরি অ্যালাইন না হইলেও কোনো অসুবিধা নাই। এটা পুরোপুরি আমার নিজের এক্সপিরিয়েন্স বা আপনারা যেভাবে যারা শুনবেন বা থাকবেন বা আমরা এখানেও কথা বলবো, সবারই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আছে। সো অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের লার্নিংটাকে আসলে দেখি। সো আমি যদি বলি যে আমার লাইফে আমি যেভাবে ভলান্টিয়ার দেখি বা যে কি আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে কি দক্ষতা থাকা উচিত, তো সেখানে আমার সবচেয়ে প্রথম যে জিনিসটা মনে হয় যে দক্ষতার জায়গার চেয়ে মানে যে জায়গাটা বেশি থাকা উচিত সেটা হলো ওয়ার্কিং অ্যাটিটিউডস, মানে হচ্ছে আমার মাইন্ডসেট কি হওয়া উচিত। আমি অলওয়েজ এই জায়গাটাকে বেশি প্রেফার করছি যে আসলে একটা ভলান্টিয়ার বা একটা
একটু এমপ্লয় হতে পারে, ইন্টার্ন হতে পারে, মানে someone wants to work with our organizations, I always prefer their mindset, because mindset is the মানে upmost skills. ওই জায়গাটা না হইলে আসলে পুরো একটা মানুষকে, আপনি তখনই একটা মানুষকে শিখাইতে পারবেন, ধরেন হচ্ছে টেকনিক্যালি সাউন্ড করতে পারবেন বা বুঝাইতে পারবেন। মেইনলি তো ভলান্টিয়াররা আসলে কিছু দেওয়ার চাইতো মোস্টলি প্রথম দিকে হয়তো ফিল্ড ওয়ার্ক করতে দে আর ভেরি হ্যাপি টু ডু দিস করে, বাট মানে এর পাশাপাশি অন্যান্য কাজের জায়গাতে ভলান্টিয়ারিজমের চিন্তাই থাকে যে আমি আসলে একটা অর্গানাইজেশন থেকে শিখবো। সো ওই শেখার মাইন্ডসেটটা প্রথমে এটাও জানা উচিত যে কিভাবে শিখতে হয়। সো আমরা চেষ্টা করি একটা ভলান্টিয়ার নিতে বা নির্বাচন করতে আসলে ওদের ওয়ার্কিং অ্যাটিটিউডস কেমন, ওদের মাইন্ডসেট কেমন, ওদের মধ্যে পজিটিভ জায়গাটা কতটুকু, ওরা কিভাবে শিখতে পছন্দ করে, তারপরে গ্রোথ মাইন্ডসেট আছে কিনা, লার্নিং মাইন্ডসেট আছে কিনা, অ্যাডাল্ট লার্নিং এ বিশ্বাস করে কিনা। সো তারপরে গিয়ে হচ্ছে আসলে আমরা শিখাই যে কমিউনিকেশন কি স্কিল কি হতে। আমি কখনোই আমাদের অর্গানাইজেশনে কখনোই মানে থাকে না, মানে বিশেষ কিছু ক্রাইটেরিয়া থাকে যে আসলে এই স্কিলস গুলা থাকলে ঠিক আছে একজন ভলান্টিয়ারকে আমি নিতে পারি, সে অনেক বেশি আউটপুট দিবে। বাট আমি আমার এক্সপিরিয়েন্সে দেখছি যে বাংলাদেশের ধরেন একদম টপ লেভেল ইউথ, মানে টপ লেভেল বলতেও এটা বলা উচিত না, একটু বায়াস হয় বা একটু হয়তো অন্যদের কাছে কষ্ট পাবে, অন্য হয়তো শুনলে মন খারাপ করবে যে আমরা কি টপ লেভেলস না, বাট হ্যাঁ আমরা যাদেরকে মনে করি টপ লেভেল, মানে অনেক স্কিলস থাকে, অনেক একাডেমিক অ্যাচিভমেন্টস থাকে, অনেক প্রফেশনাল অ্যাচিভমেন্টস থাকে, অনেক ভলান্টিয়ারিং অ্যাচিভমেন্টস থাকে, দেখে আমরা বুঝি যে এই ইউথ দেশের জন্য সম্পদ। কিন্তু আপনি এটাও দেখবেন সেই ইউথ যে লেভেল আউটপুট দিচ্ছে বা তার যে লাইফের ধরেন মানে এক্সপিরিয়েন্স, তার চেয়ে হয়তো আমরা যাদেরকে মনে করছি যে অত টপ লেভেল অফ ইউথ না বা যারা ওরকম ওইভাবে কনসিডার হয় না, তাদের ওয়ার্কিং অ্যাটিটিউডস এর কারণে কিন্তু তারা তাদের চেয়ে অনেক সময় বেটার আউটপুট দিচ্ছে। সো ইট টোটালি ডিপেন্ডস অন দ্য মাইন্ডসেট, আমি কিভাবে লার্নিংটা হইতেছে, আমি কিভাবে জিনিসটা এক্সপিরিয়েন্স করি। সো আমি বিশেষ যদি কোনো স্কিলস এর কথা বলি সেটা পুরাটাই সফট স্কিলস। ওর আসলে মাইন্ডসেটটা কিরকম, ওর অ্যাটিটিউডস, ওয়ার্কিং অ্যাটিটিউডস কেমন, ও আসলে মানে শিখতে পছন্দ করে কিনা, জানতে পছন্দ করে কিনা, কমিউনিকেটিভ কিনা, এই জায়গাগুলোতে আই প্রেফার মোস্ট। আর বাকি জায়গাগুলোতে আমার মনে হয় যে ওইটা আফটারওয়ার্ডস ওর এক্সপিরিয়েন্স এর মাধ্যমেও শিখে যাবে। সো একটা ভলান্টিয়ারের বা ভলান্টিয়ারিজমে আসার পূর্ব শর্ত হচ্ছে, পূর্ব স্কিল হচ্ছে ভলান্টিয়ারিজমটাকে বিশ্বাস করা। সো এইটা যে করে তার আসলে আমার মনে হয় যে 90% কাজ হয়ে গেছে ওখানে। এক্স্যাক্টলি দাদা, আসলেই। তো নাবিল ভাই, আপনি কি আমাদের সাথে কিছু অ্যাড করবেন? দাদার সাথে কিছু অ্যাড দাদা তো করবেন? সবই সবই টাচ তারপর করেছে অ্যাকচুয়ালি। দাদা যেহেতু বলেছেন একটা টার্ম ইউজ করেছেন, আই লাইক দ্যাট, সেটা হচ্ছে যে উনি ওনার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে, দাদা পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলেছেন। সো আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ভলান্টিয়ারিজম যে জিনিসটা সেটা আসে প্যাশন থেকে, আমি বিলিভ করি। বিকজ প্যাশন না থাকলে আসলে ভলান্টিয়ারিজম জিনিসটা প্র্যাকটিস হয় না ওই রকম করে। আমাদের থাকা উচিত, সেই স্কিলের মধ্যে হচ্ছে নাম্বার 1 ইজ কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস ফর ভলান্টিয়ারিজম, আই বিলিভ। তারপরে আরো কিছু স্কিলস আছে, সেগুলো আস্তে আস্তে সেই যেমন লিডারশিপ স্কিলস। সো ওয়ান ভলান্টিয়ার ক্যান চেঞ্জ দ্য ইউনিভার্স, আই বিলিভ। আমি এটা বিশ্বাস করি যে একজন ভলান্টিয়ার কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডকে চেঞ্জ করতে পারে, তো লিডারশিপ স্কিলস এর মধ্য দিয়ে। সো দেয়ার আর লট অফ স্কিলস। দাদা যেহেতু বলেছেন এখানে অনেক কিছুই, তো আমি সেটার সাথে একটু অ্যাড করবো, যেমন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, আমাদের কিন্তু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা অনেক বেশি। ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? নাবিল ভাইয়া? ওকে, সরি, মেবি হ্যাঁ নেটওয়ার্ক মেবি ইন্টারাপ্ট করছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি দাদা। আচ্ছা, তো বলছিলাম হচ্ছে যে ভলান্টিয়ারিজম আসলে কোয়েশ্চেনটা আবার যদি একটু প্যারাফ্রেজ করতে, আমি একটু বাইরে চলে গেছিলাম যে ভলান্টিয়ারিজমের জন্য কি কি স্কিল প্রয়োজন, এটা নাকি অ্যাকচুয়ালি কি এটাই তো কি মনে হয়। স্কিল প্রয়োজন সেটা? আচ্ছা, তো মেইনলি আমি প্রথমে বলেছি প্যাশন থাকতে হবে। প্যাশন হচ্ছে উইলিং পাওয়ার, এই মাইন্ডসেটটা অনেক বেশি জরুরি। দাদা একটু আগে বলেছেন মাইন্ডসেট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আমাদের কিছু স্কিলস, সফট স্কিলস। সফট স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সফট স্কিলস হচ্ছে ভলান্টিয়ারিজমের হচ্ছে মেইন পার্ট। এই সফট স্কিলের মধ্যে বাকি সবকিছুই পড়ে যায় আর কি। তো তার আগেই সবার শুরুতেই যেটা দরকার সেটা হচ্ছে যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, এরকম একটা মেন্টালিটি আমাদের থাকা
ঠিক আছে, কারণ হচ্ছে ভলান্টিয়ারিজম ইজ মোর লাইক যে এখানে আমরা কিছু কাজ করছি, ইন রিটার্ন আমরা আসলে খুব একটা কিছু পাচ্ছি না, যেটা হচ্ছে আমরা অনেক সময় ভ্যালু দেওয়ার চেষ্টা করি। তবে আমি একটা জিনিস মনে করি যে এখানে যদি অনেকে অনেকভাবে দেখে, তো মাইন্ডসেটটা কিভাবে আমাদের এখানে সেট করতে হবে সেটা হচ্ছে আমি আসলে ইন রিটার্ন হয়তো কিছু পাবো না, বাট কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করবে যেটা আমার প্রফেশনাল লাইফে এবং ফার্দার মানে স্টেপ গুলা নিতে আমাকে অনেক বেশি হেল্প করবে। আমি যদি এখানে ভলান্টিয়ারিজমটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসেবে আমার কিছু স্কিল সেট তৈরি হবে। সেরকম মাইন্ডসেট যদি নিয়ে সামনে আগানো যায়, তাহলে এগুলোই হচ্ছে ভলান্টিয়ারিজমের মেইন মানে যেই ইচ্ছাটা বা যেই রিকোয়ারমেন্টস আমি যেটা মনে করি আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে বলতে চাই যে ভলান্টিয়ারিজম হয়তো অনেক জায়গায় অনেকভাবে প্র্যাকটিস হচ্ছে, যেমন কোথাও আছে পেইড ভলান্টিয়ার্স, যেমন আমরা বাইরে থেকে দেখতে পাই, বাইরের বিভিন্ন অর্গানাইজেশন যারা হচ্ছে ভলান্টিয়ারিজম কাজ করছে বাট এগেইনস্টে কিছু পেমেন্ট করছে। আমাদের দেশেও এরকম কিছু অর্গানাইজেশন আছে, মাল্টিন্যাশনালের কিছু অর্গানাইজেশন যারা ভলান্টিয়ার্স রিক্রুট করে থাকে, পেমেন্ট দিয়ে থাকে। আবার কিছু কিছু অর্গানাইজেশন যারা ভলান্টিয়ার্স রিক্রুট করে, তাদের বিনিময়ে তাদেরকে কিছু স্কিলসে ডিভাইড মানে করে দেয়, ডিস্ট্রিবিউট করে দেয়, বা কিছু স্কিল সেট প্রোভাইড করে দেয়, বা কিছু কোর্সেস প্রোভাইড করে, কিছু অপরচুনিটিস আমাদেরকে দিয়ে থাকে। সো মেইনলি ভলান্টিয়ার অর্গানাইজেশন গুলো আসলে এই কাজটি করে, তাদের গ্রোথের পাশাপাশি এই যে পার্সোনাল ডেভেলপমেন্টের কাজ করে। তো এই ভলান্টিয়ারিজমে আসলে এই লিডারশিপ স্কিলসটা অনেক বেশি প্রমোট হয়, অনেক বেশি কাজে মানে আসে আর কি। সো আমার কাছে মনে হয় যে লিডারশিপের যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসের শুরুটাই হচ্ছে এই ভলান্টিয়ারিজম। সো ইফ ইউ আর এ ভলান্টিয়ার, ইউ ক্যান প্র্যাকটিস লিডারশিপ হিয়ার। দ্যাটস অল। অবশ্যই ভাইয়া, অবশ্যই। ভাইয়ার কাছে একটা প্রশ্ন এসেছে, যে নাবিল ভাইয়াকে সালাম জানিয়েছে, সবাইকে সালাম জানিয়েছে, আর আজকের টপিকটা কি জানতে চেয়েছে। আমি নিচে লিখে দিয়েছি ভাইয়া, তারপরে হচ্ছে আমি আবার বলে দিচ্ছি। আজকের টপিকটা হচ্ছে ভলেন্টারিজম এন্ড ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট। তো আপনারা এই বিষয়ে প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করব যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আরেকটা প্রশ্ন এসেছে, আমি প্রশ্নটা একটু নিয়ে নিই আগে। মেহজাবিন ইসলাম জানতে চেয়েছেন যে peculiarly there are cases in which some inexperienced active people get authority over experienced people. It's becoming a common phenomena, by the way. Any words regarding that? তো দুজনের কাছে প্রশ্নটা করছি। দাদা, আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে। দাদা আপনি শুরু করুন প্লিজ। সো আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি যে আসলে মানে ঘুরে ফিরে আমার একই কথা, আসলে মাইন্ডসেট। মানে আমরা সময় ভলান্টিয়ারিজম বা আমরা কাজ করতে গেলেও অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই জিনিসগুলাকে মানে মানে কি করি যে মানে ডিফারেন্সিয়েট করি। হ্যাঁ, প্রায়োরিটি দেই, ডিফারেন্সিয়েট করি, বলি, ক্যাটাগরাইজ করি আসলে, টু বি অনেস্ট, যে এই ভলান্টিয়ার গুলা খুব অ্যাক্টিভ, এরা খুব ভালো সম্পদ, অর্গানাইজেশনের সম্পদ, এরা তো একদমই কাজ করে না, এদের দিয়ে হবে না, ঠিক আছে। তো এইখানে আমি যেটা আর কি চাই বা যেটা হওয়া উচিত আমার কাছে মনে হয়, আমি আবারও বলছি যে এগুলো সবই আমার মানে নিজস্ব চিন্তার জায়গা থেকে বলা। তো সেইখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গ্রাউন্ড রুল সেট করে দেওয়া। ধরেন গিয়ে যদি আপনার অর্গানাইজেশনের কোর ভ্যালু থাকে, আপনি যদি এই ভ্যালুস গুলো প্র্যাকটিস করতে চান, এটা খুবই খুবই সত্যি কথা যে পৃথিবীতে ধরেন 100 মিলিয়ন মানুষ থাকলে 100 মিলিয়ন মাইন্ডসেটস, কারোর সাথে কারো চিন্তাও মিলবে না, কাজের মানে এটা মিললে খুবই হয়তো কিছু পার্টিকুলার জায়গায় মিলতেছে, আর কিছু পার্টিকুলার জায়গায় মিলবেই না, ইটস ভেরি ট্রু, এটা নিয়ে কোনো রকম ডাউট নাই। তো এখন যদি আমি চিন্তা করি, হ্যাঁ, এখন আমি যদি চিন্তা করি যে আসলে এই মানুষগুলো অ্যাক্টিভ হবে, এই মানুষগুলো ইনঅ্যাক্টিভ হবে, এটা তো আসলে ডিপেন্ড করে মানুষের মাইন্ডসেট থেকে। মানে আমি যদি এখন চিন্তা করি যে আমি কাজ করব না, তাইলে তো আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম, তার মানে আমার চিন্তাটাই কিন্তু প্রায়োরিটি পাচ্ছে এখানে, আর কিছুই না। তো এটার জন্য আমাদের যেটা করা যায় সেটা হচ্ছে যে ওই যে গ্রাউন্ড রুল সেট করা, তারপরে গিয়ে হচ্ছে ওই কোর ভ্যালু গুলা প্র্যাকটিস করানো, যে এটা অর্গানাইজেশনের কোর ভ্যালু। সো আমরা যখন ডিফারেন্ট মাইন্ডসেট প্র্যাকটিস করি, এটা ধরেন আউটসাইড অফ দ্য রুম প্র্যাকটিস করলাম, কিন্তু রুমের মধ্যে বা অর্গানাইজেশনের মধ্যে ওই বক্সের মধ্যে যখন আমরা সবাই ঢুকবো কাজের জন্য, তখন যেন আমরা ফিক্সড কিছু মাইন্ডসেট থাকে, তারপরে হচ্ছে আমাদের যেন কিছু গ্রাউন্ড রুলস থাকে, আমাদের যেন মানে হচ্ছে প্ল্যানের জায়গাটা ওরকম থাকে। সো দ্যাট তখন যেটা হইতে পারে যে তখন কিন্তু আর আসলে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভের ইস্যু না, তখন আমরা জিনিসটাকে বলি দিস ইজ কালেকটিভ লার্নিং, দিস ইজ আ প্রসেস অফ কালেকটিভ লার্নিং। মানে আমি যে জিনিসটা সবসময় চাই, বিশ্বাস করি, মানি, সেটা হচ্ছে যে আসলে এখানে ওই জিনিসটা নাই যে আসলে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ, সুপিরিয়র ইনফিরিয়র। এখানে পুরো জায়গাটাই হচ্ছে যে মানে কালেকটিভ লার্নিং। তোমার কাছ থেকে আমি কি শিখতে পারি, আমার কাছ থেকে তখন ওই মানে রুমে আসবে, অর্গানাইজেশনে আসবে। সো ওইভাবে ডিভাইড করে না দেওয়া,
এবং ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ বা ওই ক্যাটাগরিতে না গিয়ে পুরো মানে ক্যাটাগরিজটা এইভাবেই হইতে পারে, চলো আমরা সবাই শিখি, শেখার মাধ্যমে মানুষকে কিছু যদি পারা যায় সাপোর্ট করা। সো ওই জায়গাটাতে আই ফোকাস অলওয়েজ মোর। আমার মনে হয় যে ওই বিলিফটাই হেল্প করে। সো মানে উই ডোন্ট ইভেন ক্যাটাগরি মানে সামওয়ান ইন আওয়ার অর্গানাইজেশন যে ঠিক আছে তুমি কাজ করতেছো না, তুমি তো খুবই হইতেছে না, তোমাকে দিয়ে পারবা না, যাবে না। সো দেয়ার পিপল মানে স্টিল কাজ করতেছে, কেউ হয়তো কম কেউ বেশি, এটা স্বাভাবিক। আমাদের ফ্যামিলি তো আমরা সবসময় দেখি, এগুলো সবখানে আছে, স্কুলে আছে, ইউনিভার্সিটিতে আছে, তাই না? মানে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে, এজ থাকবে, রেস থাকবে, জেন্ডার থাকবে, ডাইভার্সিটি থাকবে বলেই তো আসলে পৃথিবীটা এত সুন্দর। সবাই যদি একই রকম হয়ে যেত এটা হইতো না। সো এই জিনিসটা আমার কাছে অনেক পজিটিভ লাগে এবং আমার মনে হয় যে আমরা যদি চেষ্টা করি আমাদের অর্গানাইজেশন বা যে কোনো মানে ওয়ার্ক প্লেসে এটা প্র্যাকটিস করতে, গ্রাউন্ড রুল সেট করা, নর্মস সেট করে দেওয়া, হ্যাঁ, কোর ভ্যালু সেট করে দেওয়া, যে আমরা এইভাবেই চিন্তা করবো, এইগুলাই উইল বি দা ফার্স্ট প্রায়োরিটি, এগুলো সেকেন্ড প্রায়োরিটি, এগুলো হ্যাঁ। সো তাহলে দেখা যায় অনেকে এই কাজটা করতেছে না, এটা আমার অর্গানাইজেশনে ধরা গেল থার্ড প্রায়োরিটি, কোনো সমস্যাই নেই, না করলেও কিছু না। সো এটাই। আর আমার মনে হয় কাজ খুব রিল্যাক্সের একটা জায়গা, মাইন্ডফুলনেস অনেক ইম্পর্টেন্ট। আমার ভাল লাগলে আমি করবো, না ভাল লাগলে করবো না, এখানে কোনো প্রেশার নাই। সো আমি আমার মতো করে আসলে চিন্তা করবো, নিজের নিজের মানে নিজের মাইন্ডফুলনেস অনেক বেশি প্রায়োরিটি। যখন ভাল লাগতেছে ও করবেই। সো ওর যদি ভালো না লাগে, আমরা কিভাবে কালেকটিভ লার্নিং এর মাধ্যমে ওকে হেল্প করতে পারি, কেন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ওকে কি সাপোর্ট দেওয়া যায়, ওই স্ট্রং কালেকটিভ বলে আর কি এটাকে। সো এই স্ট্রং কালেকটিভে বিশ্বাস করানো যেতে পারে। সো দিস আর দ্য থিংস আই হোপ যে দিস ক্যান হেল্প। অবশ্যই আচ্ছা, দাদা, আমি আমরাও এটাই একটু অ্যাড বিশ্বাস করতে করি। চাই। জি জি, অবশ্যই দাদার ভাইয়া। সাথে দাদা সবকিছু বিষয় খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। তারপর আমি একটা জিনিস অ্যাড করি, যে এটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন যদি কাজ করে তখন আসলে এটা তখন একা হয় না, তখন সেটা হয়ে যায় টিম ওয়ার্ক। সো একটা টিমের মধ্যে আসলে বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে। এখন একটা মানুষ আসলে সবাই সমান স্কিল থাকে না সবার মধ্যে, এবং হচ্ছে দেখা যায় যে অনেকের অনেক ধরনের মানে শাইনেস থাকে, কেউ আসলে কাজ করতে চায় কিন্তু আসলে হয়তো বা ঠিকঠাক মতো করে সিঙ্ক করে দিতে পারছে না, বা টিমের মধ্যে সে অত স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমরা যদি একটু তাকে যদি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, বা তাকে যদি একজন লিডার, একজন অর্গানাইজেশন লিডার হিসেবে তাকে যদি বিভিন্ন টাস্ক দিয়ে তাকে চেক করে নেওয়া যায় যে সে আসলে কোন জায়গায় কোন সেক্টরে সে আসলে ফিট। কেউ আসলে আউটসাইডে খুব ভালো কাজ করতে পারে কিন্তু ইনসাইড থেকে সে খুব ভালো, বাসায় বসে সে খুব ভালো সাপোর্ট দিচ্ছে, অনলাইনে সাপোর্ট দিচ্ছে, তাকেও আমরা ভলান্টিয়ার হিসেবে চিন্তা। তো আসলে বিষয়টা হচ্ছে সবার সমান ক্যাপাবিলিটি থাকবে না, আমাদের এটা আগে থেকেই মাইন্ডসেট করে নিতে হবে। আর ইন্ডিভিজুয়াল ভলান্টিয়ারিজমের ক্ষেত্রে আসলে you have to be one man army, because ইন্ডিভিজুয়াল ভলান্টিয়ারিজমের ক্ষেত্রে মানে অনেক কিছুই প্রয়োজন আসে, অনেক কিছু। এখানে টিম ওয়ার্কের বাইরেও কিন্তু লিডারশিপ স্কিলটা অনেক বেশি দেখানো জরুরি। তো আমার কাছে মনে হয় যে টিম ওয়ার্কের ক্ষেত্রে আসলে সবাই মিলে কাজ করার একটা টেন্ডেন্সি, এবং এখানে এই যে লার্নিং অবজেক্টিভস গুলা দাদা একটু আগে বলেছেন সেগুলাকে একদম সেট করে দেয়া, যে আসলে এই অর্গানাইজেশন থেকে কি কি পাচ্ছে, বা এই অর্গানাইজেশন থেকে কি কি আসলে প্রমোট হবে তার লাইফে, কি কি জিনিসগুলো আসলে তার লাইফে ইনস্টল করতে পারবে, কি কি জিনিসগুলো আসলে তার লাইফ থেকে আসলে বের হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে ডিসকভার করার একটা অপরচুনিটি, একটা প্ল্যাটফর্ম হিসেবে তাকে যদি দেওয়া হয় একটা ভলান্টিয়ারকে, দেন ইট বি গ্রেট। এবং এটা আমরা সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে দেয়ার আর ডিফারেন্ট থটস। আসলে একটা কাজের মধ্যে আমাদের বিভিন্ন ক্যাটাগরি মানুষ থাকবে, বিভিন্ন ধরনের মানুষ, এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। সো যত বেশি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো আমাদের লাইফটা আরো ইজি হবে আর কাজ করতে সুবিধা হবে। জি ভাই, আসলে দুজনকে ধন্যবাদ। আমার মনে হয় যে মেহজাবিন তার অ্যান্সারটি খুব সুন্দরভাবে পেয়েছেন। তো আমরা আরো কিছু প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে নাজমুল ভাইয়া, এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে ভলান্টিয়াররা কি ধরনের কাজের মাধ্যমে সোশ্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে নিজেদের ডেভেলপমেন্টেও কাজ করতে পারে? আচ্ছা, কোয়েশ্চেনটা আরেকবার কি একটু রিপিট করবেন? জি জি জি, অবশ্যই। বলছিলাম যে ভাইয়া, ভলান্টিয়াররা কিভাবে নিজেদের দক্ষতা উন্নয়ন করতে পারবে বা নিজেদের স্কিল গুলাকে ডেভেলপ করতে পারবে সোশ্যাল ডেভেলপমেন্টের পাশাপাশি, মানে একই সাথে দুটা একসাথে কিভাবে করতে পারবে? আসলে দুইটা একটার সাথে কিন্তু রিলেটেড, দুইটাই কিন্তু ইন্টার রিলেটেড। কারণ হচ্ছে আপনার যদি নিজের স্কিল ডেভেলপ করতে না পারেন, আপনি কিভাবে সোসাইটির স্কিল ডেভেলপ করবেন? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি যদি সোশ্যাল ওয়ার্ক করতে চান, সোশ্যাল মানুষের জন্য কাজ করতে চান, আপনার নিজের মধ্যে সেই স্কিল গুলো থাকতে হবে, সেই কোয়ালিটিস গুলো অবভিয়াসলি আপনার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ হাউ ক্যান ইউ স্প্রেড দ্য লাইট? সো এখানে হচ্ছে আপনি যদি আসলে কাজ করতে চান, আপনার নিজের স্কিলটা অনেক জরুরি। তো এখানে হচ্ছে কাজের মধ্যে আবার নিজের স্কিলটা কিভাবে ডেভেলপ হয়, এখন এটা হচ্ছে টাস্ক বেসড। আমি আসলে কি ধরনের টাস্ক দিচ্ছি, এটা হচ্ছে চ্যালেঞ্জ বেসড, আমি আসলে কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করে যাচ্ছি। সো আসলে এই ভলান্টিয়ারিজম করতে গেলে আমাদের কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে ডিলিং উইথ পিপল, কমিউনিকেশন, মানুষের সাথে কমিউনিকেট করা, ডিল করা, এই জিনিসগুলো কিন্তু একটা স্কিলের অংশ, সফট স্কিলের একটা অংশ। তো আপনি যদি এই কাজগুলো করতে যান,
অবভিয়াসলি আপনার নিজের ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার কনফিডেন্স লেভেল বাড়তেছে, আপনি কমিউনিকেট করতেছেন, আপনার লিডারশিপ স্কিলস বাড়তেছে। সো আপনি যদিও কাজ করতেছেন, বাট আলটিমেটলি ইউ আর গ্রোয়িং ইউর সেলফ, ইউ আর মেকিং ইউর সেলফ বেটার ইন দিস ফিল্ড। আপনি কিন্তু এই ফিল্ডে আরো বেটার হচ্ছেন আস্তে আস্তে। তো আমার কাছে মনে হয় এটা অবভিয়াসলি রিলেটেড। আপনি যতই কাজ করবেন, বেসিক্যালি লিডারশিপ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিক্যাল টাস্ক। আপনি যত বেশি প্র্যাকটিক্যালি ডিল করবেন, যত প্র্যাকটিক্যালি কাজ করবেন, তার চেয়ে মানে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা থেকে বেশি ইফেক্টিভ হবে আপনি যদি প্র্যাকটিস করেন। কারণ প্র্যাকটিস, লিডারশিপ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, ভলান্টিয়ার ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবে তত নিজের স্কিলটা ডেভেলপ হবে। তো স্কিলের মধ্যে অনেক ধরনের স্কিল আছে, সফট স্কিল আছে, হার্ড স্কিল আছে, ফাংশনাল স্কিল আছে। এখন আমাদের কোন স্কিলটা আসলে দরকার? মেইনলি আমরা পিপল ডিলিং হতে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা বেশি কাজে আসে সেটা হচ্ছে সফট স্কিল, যেটা সামনে আসে। তো সফট স্কিল হচ্ছে আমাদের অনেক ডেভেলপ হয় এই ক্ষেত্রে, আমি ফিল করি। পাশাপাশি হচ্ছে আমরা যদি অর্গানাইজেশনাল কাজ করি তাহলে আমাদের ফাংশনাল স্কিল গুলো ডেভেলপ হয়, প্লাস হচ্ছে আমাদের অনেকগুলো হার্ড স্কিলও ডেভেলপ হয়। এবং দুইটা অবশ্যই একটার সাথে আরেকটা কানেক্টেড, রিলেটেড অ্যাকচুয়ালি। হ্যাঁ। তো দাদা, আপনি যদি এটার সাথে কিছু অ্যাড করেন। থ্যাংক ইউ মাসুমা। নাবিল অলরেডি অনেক কিছু কভার করছে আর কি। তো মোটামুটি যেগুলো আমি বলতে চাই সেগুলো অলরেডি নাবিল বলেছে। তো তারপরেও আমি তেমন কিছু বলতে হয়তো মানে মানে বুঝতেছি না যে আসলে কোন জায়গাটা দিয়ে হয়তো এটার সাথে আরেকটু বেশি কানেক্ট করে দেওয়া যায়, বা এই জায়গাগুলোতে আমি কিছু প্র্যাকটিক্যাল মানে জায়গা থেকে হয়তো বলতে পারি। যেমন মানে কিভাবে অর্গানাইজেশন স্কিল সোশ্যাল ওয়েলফেয়ার বা ধরেন সোসাইটিতে ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো আমি যদি কোনো একটা ইভেন্ট করতে যাই, সেই ইভেন্টটাতে ধরেন হচ্ছে লেটস সে 500 মানুষের জন্য একটা ফুড রিলিফ হবে, সে ফর এক্সাম্পল। এটা সোসাইটির একটা ওয়ান অফ হেল্প। তো এখন আমার এই টিমের জন্য 20 জন মানুষ দরকার যারা এই প্রজেক্ট বা এই প্রোগ্রামটাতে কাজ করবে। তো এখন এই 500 মানুষের জন্য ফান্ড রেজ করার জন্য দেয়ার উইল নিড সামওয়ান যে হচ্ছে প্রপোজাল লিখতে পারে। সো যদি প্রপোজালটা খুব সুন্দর করে লিখে তাহলে একটা স্পন্সর আসবে, 500 মানুষের টাকা আসবে, খাবার আসবে। তো এই প্রপোজালটা লিখতে গিয়ে যে মানুষটা ভালো করে লিখবে তার সুন্দর করে প্রপোজাল রাইটিং এন্ড পার্টনারশিপ এক্সপিরিয়েন্সটা গ্রো করবে, আসলে জানবে যে কিভাবে একটা সুন্দর করে প্রপোজাল লিখতে হয়। হ্যাঁ, পার্টনাররা কিভাবে মানে ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকের অনুযায়ী হচ্ছে কাজ করতে হয়, বা পার্টনারদের সাথে রিলেশনশিপটা কেমন হওয়া উচিত, পার্টনারশিপ কমিউনিকেশন কেমন হওয়া উচিত, এই প্রসেসটার মধ্য দিয়ে যখন যাবে সো ওরও কিন্তু লার্নিংটাও হলো, ফান্ডও আসলো। কেউ একজন মনে করে যে না আমি ফিল্ডে কাজ করতে চাই, আমি ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে চাই, ও তাহলে ফুড রিলিফ দিতে গেল। ও এটা যদি ও করতে চায়, ও জানবে যে আসলে কমিউনিটির চ্যালেঞ্জ কি, কমিউনিটি ডেমোগ্রাফিক্স গুলো জানতে পারবে, কমিউনিটির চ্যালেঞ্জ জানতে পারবে, তারপর হচ্ছে হিউম্যান স্টোরি গুলো পাবে। সো ওর মধ্যে আরেকটা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন এন্ড সাপ্লাই চেইনটা বুঝতে পারবে, কোথা থেকে কিনতে হয়, কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, হ্যাঁ ওদের সাথে কমিউনিকেশনটা কিভাবে করতে হয়। সো আমার মনে হয় যে প্রত্যেকটা কাজই আমরা যখন করতে যাই সোসাইটির জন্যই তো করি, ভলান্টিয়ারিজম যেহেতু। তো প্রত্যেকটা ডিফারেন্ট রোল আছে। যে মেয়েটা বা ছেলেটা কন্টেন্ট লিখে, হিউম্যান স্টোরি লিখে, ইভেন্টটা নিয়ে লিখে চারদিকে, ওর এক্সপিরিয়েন্স হচ্ছে ও দিনের পর দিন জানতে পারতেছে বেশি মানুষ সম্পর্কে, যেটা হয়তো আমরা ঘরে বসে বা বিভিন্ন নিউজ পেপার বা ওই আর্টিকেল পড়ে স্ক্রল করে গেলেই হয়তো এই এক্সপিরিয়েন্সটা হয় না, বিকজ ওয়ান কমিউনিকেশন হয় না। তো প্রত্যেকটা মানুষই যে লিখে, যে বলে, যে কমিউনিকেট করে, যে ফান্ড আনে, যে ডিস্ট্রিবিউট করে দেয়, প্রত্যেকে নিজ জায়গা থেকে যেরকম শেখার সুযোগ হয়, ঠিক তেমনি হচ্ছে আবার সোসাইটিকেও হেল্প করে, এটা খুবই নর্মাল। তো এই জায়গাটাতে আমি সবসময় বলবো ওই যে মানে কাজের জায়গাটাতে অনেক বেশি সিনসিয়ার থাকা, যে আসলে আমরা যখনই যে কাজটা করতেছি প্রপারলি যদি করি, তাহলে আমার মনে হয় যেটা আমার জন্য একটা অপরচুনিটি যে আমি শিখতে পারতেছি। আর যে জিনিসটা আসে আর কি নর্মালি, যেটা হলো মানে চ্যালেঞ্জিং একটা মাইন্ডসেট রাখা নিজের মধ্যে, যে আমি আসলে ভলান্টিয়ারিং এর মাধ্যমে আমি আসলে নিজের এই স্কিল গুলো ইমপ্রুভ করতে চাই বা এই জায়গায় ভালো করতে চাই। তাহলে অনেক চ্যালেঞ্জই আসবে। সো কমপ্লেইনিং মাইন্ডসেট না হয়ে যে একটা সলিউশন ওরিয়েন্টেড মাইন্ডসেট থাকা হচ্ছে, এটা আমার লাইফে একটা অপরচুনিটি, আমি এই চ্যালেঞ্জটা ফেস করছি, সো এখন এটার সলিউশনটা আমি নিজেই খুঁজে বের করি। এটা হচ্ছে আমিও একটু অ্যাড করতে চাই এখানে, ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা হচ্ছে প্রবলেম সলভিং এর অনেক বেশি জরুরি। কারণ 21st সেঞ্চুরি হচ্ছে টপ যে স্কিলস গুলো আছে সেই স্কিলস গুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে প্রবলেম সলভিং অনেক মানে উপরের দিকের একটা স্কিল, এবং সেটার জন্য অবভিয়াসলি আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর স্কিলটা ডেভেলপ করতে হবে। সো ক্রিটিক্যাল থিঙ্কিং এর স্কিল ডেভেলপ হবে কিভাবে? এটা আমাদের যে আপকামিং প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো ডিফারেন্ট ডাইমেনশন থেকে আমাদের চিন্তা করতে হবে, থিঙ্কিং আউট অফ দ্য বক্সে চিন্তা করতে হবে, দেন উই ক্যান ফাইন্ড এ বেটার সলিউশন ফর দিস। এবং আমাদের হয়তো অনেক সময় দেখা যায় যে একটা প্রবলেমের জন্য
একটাই কিন্তু ওয়ে না একটা সলিউশনের জন্য, একটা কিন্তু সলিউশনের ওয়ে না, দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ। আমাদের কিন্তু এগুলোকে ডিসকভার করতে হবে। সো দেখা যাবে যে এই জিনিসগুলো করতে করতে গিয়ে দেখা যাবে ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল গুলো ডেভেলপ হচ্ছে। সো ভলান্টিয়ারিজম এখানে এই জায়গাটা অনেক বেশি জরুরি, যে ভলান্টিয়ারিজম বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতে গেলে যে এই স্কিল ডেভেলপমেন্টের বা এই যে স্কিল গুলো হয় সেই স্কিল গুলো অটোমেটিকলি ডেভেলপ হয়। যেমন হচ্ছে দাদা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলেন, সেই প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি কিছু অ্যাড করতে চাই। যেমন হচ্ছে আমাদের যে বেসিক যেই যেমন আপনার এই অর্গানাইজেশন স্বপ্ন সোশ্যাল অর্গানাইজেশন, এখানে কিন্তু প্রচুর সাপোর্ট দরকার আছে, প্রচুর ভলান্টিয়ার আছে। যেমন আছে আপনাদের যে এই পোস্টের ডিজাইনটা করলো, এটা কিন্তু গ্রাফিক ডিজাইন একটা পার্ট, সো রাইট, সেটা একটা স্কিল। এখানে কিন্তু আপনাকে একজন গ্রাফিক ডিজাইনার আপনাকে সাপোর্ট দিচ্ছে এই ডিজাইন করতে গিয়ে, সো এটাও কিন্তু তার একটা স্কিল ডেভেলপ হচ্ছে। সো একটা ভলান্টিয়ার অর্গানাইজেশনে কিন্তু প্রচুর স্কিল ডেভেলপ করার সুযোগ আছে এখানে, আসলে দের আর লট আপনি এখান থেকে নিতে পারবেন। সো আমাদের হচ্ছে ওই যে প্রথমে যে মাইন্ডফুলনেস এবং হচ্ছে মাইন্ডসেটটা সেট করতে হবে যে এভাবে যে আই ওয়ান্ট টু লার্ন আ লট, এবং আমি যদি আসলে একজন প্রপার লার্নার হতে পারি, then I can get a lot of things from them, a lot of things from the organization. অর্গানাইজেশন যে দেওয়ার চেয়ে আসলে পাওয়ার মানে স্কোপ থাকে বেশি, কারণ হচ্ছে আপনি একা দিচ্ছেন, এটা একটা অর্গানাইজেশন থেকে আপনি অনেক মানুষের কাছে অনেক কিছু পাচ্ছেন। সো ইউ আর আলটিমেটলি ইউ আর গেটিং a lot of benefits, এবং একটা প্রপার নেটওয়ার্ক হচ্ছে, কিছু ভালো মানুষ হচ্ছে, কিছু ভালো মানুষের তারপর দেখা হচ্ছে। সো দিস ইজ দ্য বিগ অ্যাসেট ফর মি, বিকজ আমি যেটা মনে করি, বিকজ আপনি যারাই ভলান্টিয়ারিজমের সাথে জড়িত, আমি বিশ্বাস করি সবাই একজন ভালো মানুষ, সবার মাইন্ডসেটটা অনেক রিচ এবং অন্যান্য পার্সন থেকে অনেক বেশি বেটার, এটা আমি ফিল করি সবসময়। সো আপনি এই ধরনের একটা নেটওয়ার্ক পাচ্ছেন এবং হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে, দিস ইজ হিউজ লার্নিং এন্ড ইটস এ জার্নি, ইউ নো। ইয়া আমি হচ্ছে দাদা আমি এবং একটা জিনিস বলতে চাই এখানে রিলেটেড করে, যেমন আমি আজকে মাসুমা মরিয়মের সাথে কিভাবে মিট করেছি। আমরা লাস্ট টাইম ইন্ডিয়াতে দেখা করলো মানে ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামে, যেখানে হচ্ছে আমরা দুজনই বাংলাদেশের ডেলিগেট হয়ে গিয়েছিলাম ওখানে অ্যাওয়ার্ড আইকন হিসেবে, অ্যাওয়ার্ডি হিসেবে গিয়েছিলাম। সো বেসিক্যালি এটা আসলে কিভাবে হইলো, তো ভলান্টিয়ারিজম বা আমাদের হচ্ছে ইম্প্যাক্টটা সোসাইটিতে কিরকম আছে তারা এটা ইভ্যালুয়েট করেছে, আমরা সেটা প্রেজেন্ট করেছি, তারপরে হচ্ছে তারা আমাদেরকে ইনভাইট করেছে টু গো দেয়ার টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, রাইট। সো এটা কিন্তু একটা কমিউনিটি বিল্ড করে দিচ্ছে অটোমেটিকলি। সো দ্যাট ইজ আ হিউজ থিং, এবং এটা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ অনেক বেশি, কারণ ইন্টারন্যাশনালি এটাকে অনেক বড় করে দেখা হয়। আপনি যখন বাইরে কোথাও পড়াশোনা করতে যাবেন বা কোনো হায়ার স্টাডি বা জবের পারপাসে যাবেন, আপনাকে অবভিয়াসলি আপনার লিডারশিপ স্কিলটা দেখা হবে, সফট স্কিলসটা দেখা হবে আপনার একাডেমিকের পাশাপাশি, এটা হচ্ছে অনেক বেশি জরুরি। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা অনেক বেশি চায়, ঠিক আছে, যে আপনার স্কিল গুলা কি কি আছে, আপনার একাডেমিকের বাইরে আপনি কি কি করেছেন। তো এই জিনিসগুলো আসলে অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকে। সো ভলান্টিয়ারিজম ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট প্লেস যেখানে আপনি এইগুলো জিনিসগুলো ডেভেলপ করতে পারবেন। থ্যাংক ইউ। হ্যাঁ আসলেই তো আমি হচ্ছে আপনাদের দুজনের সাথে একটু একটু করে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দাদা যেরকম বলছিলেন যে এক্সপিরিয়েন্সের কথা, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো আসলে আমার কাছেও তাই মনে হয় যে যখন আমরা একটা অর্গানাইজেশনের সাথে কাজ করতে যাচ্ছি, তো তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ পাচ্ছি। তো অটোমেটিকলি আমি জানি এবং বা না জানি যেভাবেই হোক আমার স্কিল ডেভেলপড হচ্ছে, যেটা আমি পরবর্তীতে কোনো কাজের ক্ষেত্রে বা আমি যখন জবে ঢুকছি তখন এই জিনিসগুলো আমি বুঝতে পারছি যে কোন কোন মানে আমি কি কি করে এসেছি এবং তার ফলে আমাদের এখন কি কি ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি। এবং ভাইয়া যেটা বলছিলেন যে আমাদের যে কমিউনিকেশনটা বিল্ড আপ হওয়া, এটা হচ্ছে আমি দাদার সাথে কাজ করেছি সেই 4 বছর আগে, সেই কমিউনিকেশনটা কিন্তু ধরেই হচ্ছে আজকে দাদা আমাদের লাইভে, এবং ভাইয়ের সাথে আমি মানে গত বছর দেখা করেছি, সেই কমিউনিকেশনটা ধরে হচ্ছে ভাইয়া আমাদের সাথে এখানে। তো আমার মনে হয় যে হিউজ একটা কমিউনিকেশন বিল্ড আপের সুযোগ থাকে, এটাও একটা স্কিলের মধ্যেই আমরা এখন ধরি যে কে কতটা লিঙ্কড আপ থাকতে পারে। তো এই লিঙ্কড আপের জন্য আমার মনে হয় যে আমাদের হচ্ছে ভলেন্টারিজমটাকে আরো বেশি এনকারেজ করা উচিত এবং এনরিচ করা উচিত আমাদের বাংলাদেশে আর কি। তো আমি হচ্ছে আর বেশি কথা না বলে আপনাদের কাছ থেকে আরেকটু জানি। দাদা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে, আমাদের হচ্ছে আমরা সবাই কোনো না কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত আছি। তো আমাদের অর্গানাইজেশন গুলোর অ্যাকচুয়ালি কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত এই ভলেন্টিয়ারদের আরো বেশি স্কিলড করে গড়ে তুলতে বা এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিতে? আচ্ছা, এটা মানে আমার জন্য অনেক কঠিন বলা, বিকজ মানে কেন বলা কঠিন, মানে প্রথমত এটা পলিসি মেকারদের কাজ বা অনেক সিনিয়রদের চিন্তার একটা বড় জায়গা। আর
দ্বিতীয় হচ্ছে আমি এই বিষয়ে একদম অভিজ্ঞ না, মানে একটা অর্গানাইজেশন কিভাবে ও মানে কি ধরনের পদক্ষেপ নিলে সেটা মানে ভলান্টিয়ারিজম বা ওদের জন্য ভালো হবে সেটা বলাটা মানে অন্যদের ক্ষেত্রে আমার জন্য ডিফিকাল্ট, বিকজ প্রত্যেকেরই হয়তো নিজস্ব পলিসি থাকে বা ওনারা অনেক অভিজ্ঞ, অনেক ভালো জানেন। সো এইখানে আমি আমার মানে অভিজ্ঞতার জায়গা থেকে নিজের হলে কি করতাম বা নিজে কি ধরনের উদ্যোগ নিতে পারি সেটা বলতে পারবো আর কি, তাইলে আমার দাদা জন্য আর আমরা কি ইজি এটাই বলা। তো এটাই আমি জানতে চাচ্ছি, যে আমি একটু অ্যাড করি হ্যাঁ যে হচ্ছে আলোকিত শিশু পরিবারে আপনি হচ্ছে ভলান্টিয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কি কি করে থাকেন বা কি কি করছেন বা সামনে ভবিষ্যতে কি করবেন, এটাই আমাদের সাথে শেয়ার করেন। সেটা বলতে পারবো, হ্যাঁ সেটা বলা আমার জন্য অনেক সহজ। না হলে হয়তো মানে অন্যদের জন্য অনেক কিছু বললে হয়তো অফেন্সিভ হয়ে যাবে, তারা হয়তো ভাববে যে এটা তো আমাদের নিজস্ব এজেন্ডা। তো এটা খুব কঠিন আর কি বলা। তো আমরা আমাদের পরিবেশ বা পরিস্থিতি বিবেচনা রেখে আর কি মাথায় রেখে আমরা অনেকগুলা উদ্যোগ নেই ভলান্টিয়ারদের জন্য। সবার আগে যে উদ্যোগটা নেই সেটা হচ্ছে যে ধরেন হচ্ছে জিজ্ঞাসা করি যে আসলে কার কি ধরনের ইচ্ছা কাজ করতে, বলার পরে হচ্ছে পরামর্শ চাই, তখন হচ্ছে সবাই পরামর্শ দেয়। তারপরে মানে হচ্ছে পরামর্শের মধ্যে একটা খুব কমন জিনিস আছে যে যেমন এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে। সো আই ট্রাই টু ডেলিগেট অল দ্য ওয়ার্কস টু দেম, যে যেটা বলে করা যেতে পারে তাহলে টেক দ্য ওনারশিপ, তুমি এটাই করো। সো দিস ইজ দ্য আর কি মাই পলিসি। যার যেটা ভালো লাগে, ইচ্ছা করে কাজ করতে, যেই জায়গাটাতে ইন্টারেস্টেড বা যেই জায়গাটাতে তারা আইডিয়া দেয়, পরামর্শ দেয়, সবসময় আমি চেষ্টা করি যে ওনারশিপটা ওদের মধ্যে দিতে। মানে রাইট নাও হয়তো অনেকগুলা প্রোগ্রাম, অনেকগুলা মানুষ, কিন্তু মানে বিইং ভেরি অনেস্ট এই এতগুলো প্রোগ্রাম আমি কখনোই মানে ওরকম, হ্যাঁ আমি হয়তো মনিটরিং এ থাকতে চাই বা খোঁজ নিতে চাই, বাট মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওই জায়গাটা আমি কখনোই চাই না যে মানুষ আমাকে দিয়ে আলোকিত শিশু চিনুক। আমি চাই এখান থেকে অনেক বেশি লিডার তৈরি হয়ে আসুক। আমি সবসময় ওদেরকে ওই প্র্যাকটিসটাই করাই, ওদেরকে দিয়ে ওইটাই বলাই, এবং দে আর অলরেডি ডুইং দিস। তারা এক একটা মানুষ একটা অর্গানাইজ এক একটা ইনিশিয়েটিভ দেখতেছে এখন, যেখানে আমি মনে করি 1-2 বছর পরে হয়তো আমাকে দরকারও নাই, যেখানে প্রত্যেকটা প্রজেক্ট বা প্রোগ্রাম সেলফ সাস্টেনেবল হবে, মানুষ ওরা নিজেরা দায়িত্ব নিয়ে প্রোগ্রাম গুলাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে রিচ করাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এটাই চাইছি, এটাই হচ্ছে। আমি সবসময় বলি যে এখান থেকে কিভাবে লিডার বের হইতে পারে। লিডাররা ওই যে লিডারশিপের কথা বলছিল আর কি নাজমুল ভাই, বা সো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি লিডারশিপ, বা আমার কাছে মনে হয় লিডারশিপের চেয়েও বেশি সেই জিনিসটা বেশি দরকার, সেটা হচ্ছে ওনারশিপ। মানে মনে করা যে নিজে থেকে আসলে own করা। লিডারশিপ আসলে, হ্যাঁ তো লিডারশিপ লিডারশিপ অনুপরমাণু করছি না, ওই যে ধরেন এক একটা ছোট্ট ছোট্ট এলিমেন্ট দিয়ে যেরকম একটা পদার্থ তৈরি হয়, তো লিডারশিপ আসলে এরকমই, মানে কমপ্লিট করা সম্ভব না, বইলাও বোঝানো সম্ভব না, আর এগুলো হাতে কলমে শিখাও দেওয়া যায় না। সো ইট ডিপেন্ডস আমি কিভাবে আসলে জার্নি। জায়গাটাকে ওন করি। হ্যাঁ এই জায়গাটাকে আমি কিভাবে ওন করি ডেফিনেটলি। সো আমার মানে ফ্যামিলি কিভাবে চলবে এটার আসলে কোনো মানে স্ট্রাকচার নাই, নিয়ম নাই। ফ্যামিলি বা স্কুল এগুলা কিন্তু আমরা বুঝি, তো আমরা কি করি, আমরা আমাদের বাসায় আমরা ওনারশিপ নেই যে ঘরটা ঝাড়ু দিতে হবে, আজকে কাপড়টা ধুয়ে দিতে হবে, হ্যাঁ আজকে বাজার লাগবে। এগুলা কিন্তু আমাদের আসলে কিন্তু কেউ বলতেছে না। আমরা ফ্যামিলি ওন করি বলে কিন্তু আমি জানি যে এটা নোংরা হয়ে আছে ঘরটা, নিশ্চয়ই কিছু একটা মানে রং করতে হবে, তাই না, বা ঝাড়ু দিতে হবে। এই যে ওনারশিপটা নেই বলেই কিন্তু ফ্যামিলিটা টিকে আছে, চলে, নাইলে এটা একদিন একটা ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকতো বন জঙ্গলের মাঝখানে, আমরা বুঝতামই না যে এটা আমার বাড়ি ঘর। আমরা ওনারশিপ নিচ্ছি বলে এই ফ্যামিলিটা রান হয়, আমাদের জার্নি গুলো, ইনস্টিটিউশন গুলো রান হয়। ঠিক তেমনি অর্গানাইজেশন বা মানে এগুলো এরকমই একটা ফ্যামিলির মতো, বা ওই যে এক একটা মানে স্মল ডট, হ্যাঁ যেটা থেকে একটা হয়তো বড় কিছু তৈরি হয়। সো আমার কাছে সবার আগে যে জিনিসটা মনে হয় যে ওনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি সবসময় চেষ্টা করি যে আমাদের যে আইডিয়া বা অন্যদেরও যে আইডিয়া সেগুলোকে কিভাবে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে এক একটা মানুষকে মানে মানে আমরা কখনোই ফিল করতে দেই না, আমি নিজেও ব্যক্তিগতভাবে করতে চাই না যে আমি আসলে কারো আন্ডারে কাজ করি। এটা হলো প্রথম জিনিস। সো এখানে কোনো মানে ওই যে হায়ারার্কি পলিসি নাই, তুমি মানে সুপিরিয়র, ও হচ্ছে তারপরে নিচে কাজ করে। কালেকটিভ লার্নিং জার্নি। সো সবাই সবার মতো কাজ করতেছে, যে যার মতো করে দায়িত্ব নিচ্ছে, ও নিজেই একটা লিডার, ও একটা পার্ট বা একটা পোর্শন ওন করে, এবং সেটার মাধ্যমে ওর দায়িত্বটা পালন করে। সো বেশি মানুষ দরকারও হয় না, এবং খুব মানে সহজেই যেটা হয় যে ওইখান থেকে ওরা চিন্তা করে এক সময়, বা আমরা সবাই চিন্তা করি যে এই প্রোগ্রামটা আমি দেখবো, আমি একটা প্রোগ্রাম বানাবো। সেরকম কিন্তু অনেকেই হয় যারা কাজ করতে আসে, তাদের সবার একটা স্বপ্ন থাকে যে আমি একটা প্রোগ্রাম ডিজাইন করতে চাই, প্রজেক্ট ডিজাইন করতে চাই। তখন আমরা চেষ্টা করি তাদেরকে বলতে বা তাদেরকে ওনারশিপটা দিতে যে তুমি এটা ডিজাইন করো, এটা বানাও,
এখান থেকে, কোনো সমস্যা নাই। সো ওই জায়গাটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস, যেটা আলোকিত শিশুতে হোক বা আমাদের অন্যান্য প্রোগ্রামই হোক, আমরা ওনারশিপটা দিতে চাই, ওনারশিপ দিতে পছন্দ করি। দিস ইজ দা আর কি মানে অনলি পলিসি মেবি যেটা আমার মাথায় সবসময় কাজ করে, যে কিভাবে আই ক্যান ডেলিগেট দ্য ওয়ার্কস, ডেলিগেট দ্য ওনারশিপ টু দ্য পিপল যারা এটার সাথে জড়িত। আচ্ছা, দাদা আমি আমি একটু অ্যাড হচ্ছে, করতে চাই এখানে। জি অবশ্যই ভাইয়া। যেহেতু এই টপিকটা দাদা বলেছেন, সেটা হচ্ছে যে দাদা বলেছেন ওন করা। তো আমার কাছে এখানে মনে হয় আরেকটা টার্ম আমি ইউজ করলে আরেকটা বেটার হয়, সেটা হচ্ছে সেন্স অফ রেসপন্সিবিলিটি। অর্থাৎ আমার যে কাজটা করা দরকার সেই কাজটা যদি আমি ঠিকঠাক মতো করতে পারি, সেটাই হচ্ছে ওন করা আলটিমেটলি। সো এটি হচ্ছে সেন্স অফ রেসপন্সিবিলিটির একটা টার্ম। তো আরেকটা জিনিস হচ্ছে যে প্রোঅ্যাক্টিভিটি, এই টার্মটা অনেক সময় হারায় যায়। ভলান্টারি ওয়ার্ক করতে গেলে আসলে প্রোঅ্যাক্টিভ হওয়া জরুরি, কারণ হচ্ছে আমাদের সিচুয়েশন ওয়াইজ আমাদের রেসপন্স করা সিচুয়েশনে। এই সময়টায় যেমন আমার কাছে একটা রেসপন্সিবিলিটি আসছে, দেখা গেল যে এই কাজের সাথে আমার আরেকটা রেসপন্সিবিলিটি চলে আসছে। এখন অনেকটা দেখা যায় যে এই কাজটা আমার না, এই কাজটা অন্যজনের দায়িত্ব পড়েছে, এটা আমার না, আমি করব না, এটা ওর দায়িত্বে, তাই না? তবে সেটা হচ্ছে আলটিমেটলি এটা হয় না, এটাকে কোথাও ব্রেক হয়ে যায়। সো বেসিকলি ইটস অল অ্যাবাউট টিম ওয়ার্ক। যেমন আমি ইংলিশ অলিম্পিয়াডের সাথে কাজ করছি 2017 সাল থেকে এখানে সিলেটে এজ এ ডিভিশনাল কোঅর্ডিনেটর, এবং আমি পুরো একটা 200+ ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়ে কাজ করি এজ এ লিডার। তা আমি মনে করি না যে ওই কাজটা আমার কারণে হয়েছে। আমি প্রথমে মনে করি যে এটা প্রপারলি টিম ডিস্ট্রিবিউশনের কারণে হয়েছে। একটা একটা প্রোগ্রাম যখন সাকসেসফুল হয়, তখন সেই প্রোগ্রামটার প্রত্যেকটা মানুষের অবদান থাকে, প্রত্যেকটা ভলান্টিয়ারের সিঙ্গেল কন্ট্রিবিউশন থাকে, আদারওয়াইজ এটা কিন্তু সাকসেসফুল হয় না। তো আমাদের এখানে দেখা যায় যে দাদা একটু আগে বললো যে আমরা জাস্ট হচ্ছে মনিটরিং হিসেবে হয়তো থাকতে পারি, কিন্তু অল ক্রেডিট গোস টু দ্য ভলান্টিয়ার্স। বিকজ তারা যদি ঠিকঠাক কাজটা না করতে পারতো, তো তারা যদি ঠিকঠাক মতো কাজটা করতে না পারতো, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা সাকসেসফুল হতো না। বিভিন্ন ইভেন্ট হোক বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন প্রোগ্রাম হোক, হোয়ার এভার ইট ইজ, আপনি যদি ঠিকঠাক মতো ভলান্টিয়ার ডিস্ট্রিবিউট ঠিকঠাক মতো করতে পারেন, টিম ওয়াইজ কাজ করাতে পারেন, যার যেখানে আসলে কমফোর্ট ফিল করে এবং যে যেখানে আসলে কাজ করতে চায় তাকে যদি সেখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এবং তার ওই স্কিলটাকে ডেভেলপ করতে কিছু টিপস ট্যাকটিক শিখিয়ে দেওয়া হয়। কারণ অনেকে সবাই কিন্তু এগুলো শিখে আসে না, যারা ওয়েস্টে কাজ করতে নরমালি শিখতে টিপস করতে আসে। তো দেখা যায় যে কি হয়, এখানে টিম মিক্সচারটা অনেক বেশি জরুরি। যারা এই ক্ষেত্রে ভালো তাদেরকে নিয়ে টিম আপ করে এবং সবাইকে টিম করা যায় কোনো মাধ্যমে তাহলে একটু বিষয়টা ভালো। মানে কানেক্ট করা যায়, ডটগুলো কানেক্ট করা যায় আমি আপনাদের দুজনের সাথে একটু একটু করে অ্যাড করতে চাই। জিনিসগুলো অনেক বেশি রিলেটেড, এই জন্য আমারও একটু কথা বলতে ইচ্ছা করছে আর কি। এই জন্য যে দাদা যেভাবে বলছিলেন যে ওনারশিপের ব্যাপারটা, এবং ভাইয়া ওইটার সাথে অ্যাড করেছেন সেন্স অফ রেসপন্সিবিলিটি। অ্যাকচুয়ালি আমাদের যে অর্গানাইজেশন, স্বপ্ন ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এইখানে আমরাও এই কাজটাই করার চেষ্টা করি সবসময়, যে কখনো এই জিনিসটা আমার একার না, যে এই কাজটা আমি করেছি। আমি আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমার ভলেন্টিয়াররা করেছে দেখে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। বা এটা এরকম মানে টিম ওয়ার্কের এমন একটা ব্যাপার যে একজন যদি তার রেসপন্সিবিলিটি থেকে দূরে সরে যায়, তো পুরো টিমের উপর ইফেক্ট পড়বে। এবং টিম লিডার যারা থাকে তারাও এই ব্যাপারটা দেখছে। এবং আমি যদি মনিটরিং এ থাকি, তো মানে একটা মানে একটা থাকে না যে একটা সার্কেল থাকে যেখান থেকে একটা ডট সরে গেলে সবগুলো পড়ে যায়। তো ব্যাপারটা এরকম যে সবাই সবার রেসপন্সিবিলিটি যদি নিতে পারে, তাহলে আমরা একটা ভালো আউটকাম পেতে পারি, তাছাড়া কিন্তু পেতে পারি না। এবং আমরা হচ্ছে হয়তো এই জায়গায় এসেছি, আমরা এখানে তিনজনকে যদি দেখি, যে আমরা তিনজনে এই জায়গাটাতে এসেছি কেননা আমাদের পিছনে আমাদের ব্যাকআপ আছে, আমাদের ভলেন্টিয়াররা আছে, তারা কাজ করেছে, তারা কাজ করছে। এই জন্যই আমরা এখানে এসেছি, আমরা কথা বলতে পারছি। মানে তাদের ছাড়া আসলে এটা সম্ভব না। তো এই ওনারশিপের ব্যাপারটা, যে একটা অর্গানাইজেশনে আমি অ্যাজ আ ভলেন্টিয়ার আমি এসেছি, আমি যদি বলি যে আমি হচ্ছে আলোকিত শিশুর ভলেন্টিয়ার ছিলাম, ওই জায়গাটা যদি আমি ওন না করি, যে এটা আমার অর্গানাইজেশন, হ্যাঁ, এই জায়গাটা এই ফিলিংসটা যদি আমার না আসে, কখনো এটা সম্ভব না আমার ভেতর থেকে কাজ করা বা ওই রেসপন্সিবিলিটিটা আমার মধ্যে আসে। তো আমি যখন ওন করব জিনিসটা, তখন আমার ভিতরে রেসপন্সিবিলিটিটা আসবে, আর রেসপন্সিবিলিটি আসলে আমার মনে হয় ডেফিনেটলি। আর মনিটর করি আর না করি, বা অন্য কেউ করুক আর না করুক, সেই কাজটা পারফেক্টলি হবে, হয়ে যাবে। এটাই মানে আমার বিশ্বাস, এটা আমার কাছে মনে হয়। তো
আমার মনে হয় যে সব অর্গানাইজেশনের এই জিনিসটা চর্চা করা উচিত যে আহ, একজন ভলেন্টিয়ার আমি রিক্রুইট করলাম, তার মানে এটা তারও অর্গানাইজেশন এখন, তাকেও ওই স্পেসটা দেয়া, ওই ফ্রিডমটা দেয়া যে সে তার ইচ্ছা মতো এই জায়গাটাতে কাজ করতে পারবে, তার স্কিল গুলো ডেভেলপ করতে পারবে। তো মনে অনেক এখানে কথা আমি বলে আরেকটা জিনিস অ্যাড ফেলেছি। করতে চাই, সেটা হচ্ছে যে জি দাদা বলেছেন একটু আগে যে সেটা হচ্ছে ওন করা। ওন করতে গেলে আসলে অনেকের অনেক ধরনের মতামত থাকে, তো আমরা আসলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে যারা পলিসি মেকার্স থাকে বা টিম লিডার্স থাকে তারা অনেক সময় অনেক ডিসিশন নিয়ে ফেলে। তো আমার কাছে মনে হয় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আসলে প্রপার টিম ওয়ার্কটা অনেক বেশি জরুরি। সবার কাছ থেকে একটা ড্রিলিং এর মাধ্যমে কিছু সাজেশন নেয়া, কিছু তাদের যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভ চিন্তা করা, কনসিডারেশনে আনা, তারা কিভাবে চাচ্ছে জিনিসটা, সবকিছুর পরে একটা যদি সামষ্টিক বিষয়টা হয়, আলটিমেটলি একটা সামেশনে আসা যায় যে আমরা আসলে এই কাজটা করতে যাচ্ছি, তাহলে তখন দেখা যায় অনেক স্মুথ হয় জিনিসটা। কারণ আমি আগে ডিসিশন দিয়ে দিলাম যে আজকে আমাদের এই কাজটা করতে হবে, তখন দেখা গেল যে এটা অনেকের জন্য এটা মানে কমফোর্টেবল নাও হইতে পারে যে আমি আসলে এই কাজটি করতে চাচ্ছি, আমি চাচ্ছিলাম যে এই কাজটা অন্যভাবে। কাজটা এক্সিকিউশনের আগে আমরা যদি আগে থেকে সবার কাছে দিয়ে দিই, ওপেন করে, যে এই ফ্লোটা ওপেন করে দিই যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, কিভাবে করা যায়, কোন ওয়েতে করা যায়, বেটার ওয়েতে। সো এটা যদি আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং সবার প্রায়োরিটি সেট করে দিতে পারি যে সবার মধ্যে একটা জিনিস মানে ছড়িয়ে দিতে পারি, সবাই যদি তাদের অপিনিয়নটা শেয়ার করতে পারে ফ্রিলি, তাহলে এখানে জিনিসটা অনেক স্মুথ হয় এবং সবাই এটাতে অনেক কমফোর্ট ফিল করে। সো এই প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি, যে সার্বিক সবাই মিলে কাজ করার যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এটা অনেক বেশি জরুরি। এটা একটা অর্গানাইজেশনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এবং একটা বন্ডিংটা অনেক বেশি বেটার করে আর কি, আই বিলিভ। জি ভাই, অবশ্যই। আমি হচ্ছে একটু অ্যাড করি এটার সাথে, সেটা হচ্ছে যে আমি অনেকগুলো অর্গানাইজেশনের ভলেন্টিয়ার ছিলাম। তো আহ, আমি হচ্ছে দেখা যায় যে কিছুদিন কাজ করার পর যে আমি অনেক অর্গানাইজেশন এমন আছে যে আমি হয়তো গিয়েছি, কিছু কাজ করেছি, তারপরে চলে এসেছি। এটার মূল কারণ ছিল যে ওনারা যারা অথরিটিতে থাকতেন বা টিম লিডার থাকতেন বা যারা প্রধান থাকতেন, তারা একটা ডিসিশন নিয়ে নিত, আমরা জাস্ট যে ওই ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করার কাজ করতাম। বাট আমি ভলেন্টিয়ার, আমি তো সেটা করতে আসি নাই, কেননা আমি আই এম নট আ এমপ্লয়। মানে এমপ্লয়ের কাজ হচ্ছে যে আমার বস যেটা বলবে আমি সেই কাজটাই করব। বাট আমার মনে হয় যে ভলেন্টারিজম টোটালি ডিফারেন্ট। ভলেন্টারিজম মানে হচ্ছে আমি স্বেচ্ছায় কাজটা করব, তার মানে সেই কাজটার মধ্যে আমি ইনভলভ তো থাকতে হবে। তো আমার মনে হয় অর্গানাইজেশন ডেফিনেটলি। গুলোর এইভাবেই কাজ করা উচিত যে ওই ফ্রিডমটা দেয়া, এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে সব ভলেন্টিয়ার যদি আমি রিক্রুইটই করি, তো তাদের মতামতটাকে প্রাধান্য দেয়া। তো এর পরের ডেফিনেটলি। কোশ্চেনে চলে যাই। আমি শিওর। দাদা আমরা আপনার হয়তো কাছে কিছু জানতে কমেন্ট চাচ্ছি। করতে পারি, কিছু জি। কমেন্ট পড়ে নিলে ভালো হয়, কারণ অনেকে অনেক সময় দেখছে তো কোয়েশ্চেন কমেন্ট গুলো পড়লে মনে হয় ভালো হয়। আম, আতিকুর রহমান বাঁধন লিখেছেন, yes, agreed with নাবিল ভাই, we learn better by doing, not by watching or reading. While working with a large team of volunteers, some often tries to give up due to lack of personal skills. Nabil bhai, you already mentioned communication and problem solving skill and necessary, but all of us don't have the equal capability. How will we approach them then? এই কোশ্চেনটাই ছিল আমারও এখন। তো আমি দুজনের কাছেই জানতে চাচ্ছি যে ইকুয়ালি ক্যাপাবিলিটিস তো সবার থাকে না, তো সেক্ষেত্রে কি করা উচিত? আচ্ছা দাদা, একটু সুন্দর করে কথা বলেন, আমার কাছে মনে হয় যে দাদা এটার আরো ভালো অ্যান্সার দিতে পারবেন। অবশ্যই দাদা। আচ্ছা, তো ইকুয়াল ক্যাপাসিটিস এর কথা যদি বলি, তাইলে একটু চিন্তা করে বলতে হবে, বিকজ এটা হুট করে দাদা অনেক সময় অনেক কিছুই হয়তো আসে না, বাট আমি দাদা ভাবছি আর কি যে আসলে কি বলা যায়। দাদা এটার সাথে আমি একটু বলি যে অর্গানাইজেশনে তো দেখা যায় যে আপনি যেভাবে বলছিলেন যে প্র্যাকটিক্যালি আমরা কাজ করি, যেভাবে যে হচ্ছে একটা টিম হচ্ছে রিলিফ ডিস্ট্রিবিউট করতে গেছে, একটা টিম কন্টেন্ট নিয়ে কাজ করছে, একটা টিম হয়তো ফান্ড রাইজ করছে। তো এই টিমগুলোর কাজ তো আলাদা আলাদা। তো দেখা যায় যে একটা টিমে হচ্ছে অনেকেই আছে, তো তাদের হুম। অনেকের মধ্যে দেখা যায় যে সবার স্কিল একরকম না। তো যাদের স্কিল একরকম না, তাদের ক্ষেত্রে হচ্ছে যাদের স্কিল একটু ভালো, তাদের কি করা উচিত? আচ্ছা, তো আমি যে জিনিসটা মানে
মানে বলবো, মানে এটা একটু মেবি মানে মানে আলাদা সাউন্ড করবে, এই জন্য আমি বলতে ভয় পাচ্ছিলাম যে আসলে বলবো কি বলবো না। তো যাই হোক বললেই ফেলি, আসলে মানে না বললে ভাল লাগবে না। তো আমি আসলে স্কিলস এর জায়গাটাতে আমি শুরু থেকে যে কথাটা বলে বা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমি এটার চাইতে বেশি প্রায়োরিটিস দিই কিন্তু মাইন্ডসেট, মানে আসলে কাজটা করতে চাই কিনা। বিকজ স্কিল শিখায় নেওয়া যাবে, ভলান্টিয়ার অর্গানাইজেশন অনেক মানে অনেক মানে হাই স্কিল ভলান্টিয়ার অত লাগে না, লাগে যেটা সেটা মাইন্ডসেট, একদম সত্যি কথা। তো এখন কোনো কারণে যদি এক্স্যাক্টলি। স্কিলস এর প্রশ্ন এসেই যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে স্কিলস ইজ নট আ প্রবলেম। যদি কেউ কিছু না জানে, তাকে শেখানোটা একটা অর্গানাইজেশনের দায়িত্ব। তার বেশি তার এখন কথা হলে কে কত কেমন লার্নার, মানে কে কুইক লার্নার, কে একটু আগে শিখে, কে একটু পরে শিখে। ও শিখার এক্স্যাক্টলি। পরে ও শুরু করলো ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তো ও পারে না দেখে ওইখানে শিখতে আসছে, আমার দায়িত্ব ওকে এটা শিখানো, ওর যদি এটা শিখতে চায়। আর সেকেন্ড হলো আরেকটা যেটা, so আমার এটা নিয়ে কোনো রকম মানে কোনো প্রবলেম নাই, বা আমি এটাকে কোনো প্রবলেম হিসেবে দেখি না। কেউ না পারলে এটা এটা আমার জন্য একটা অপরচুনিটি যে আমি আমার লার্নিংটা শেয়ার করতে পারবো। আমি শিখানোও বলবো না, কারণ আমি নিজেও কোনো একটা একাডেমি না শিখানোর জন্য। হ্যাঁ, আই ক্যান শেয়ার মাই লার্নিং, যে আমি জিনিসটা এইভাবে শিখছি। সো নাও হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কেমনে শিখতে পারো? ইটস ইউর জার্নি। তুমি তুমি গুগল করো, ইউটিউব করো, কোচিং সেন্টারে ভর্তি হও, ইটস আপ টু ইউ। বাট আই ক্যান শেয়ার মাই জার্নি, যে আমি কিভাবে এই জিনিসটা শিখছিলাম তোমার মতো, আমি যখন ভলান্টিয়ার ছিলাম। সো তারপরে ও ওর মতো করে হি অর শি ক্যান স্টার্ট দা মানে আইডিয়া, ও যেটা করতে চাইছে। সো এই জন্য স্কিলটাকে আমি কোনো ব্যারিয়ার হিসেবে দেখি না। যার যতটুকু শিখতে সময় লাগে সে সেভাবেই শিখবে, আস্তে শিখুক, জোরে শিখুক, তাড়াতাড়ি শিখুক। তো এটা নিয়ে আমার কোনো ইস্যু না। আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা আর কি মানে আলোচনার মধ্যে দিয়ে উঠে আসছিল, সেটা হচ্ছে যে মানে আমি স্কিলস এর এই কারণে এত বেশি গুরুত্বপূর্ণ না, এই ধারণাটা ভাঙা দিতে চাই। আসলে সত্যি কথা, আমরা যে প্রায় বলি ভলান্টিয়ার হইতে হলে অনেক স্কিলস দরকার, এটা দরকার, এটা দরকার, এগুলো মানুষ ভয় পায়। হ্যাঁ, মানুষ এমনি অনেক শাই ফিল করে, তারপরে হচ্ছে এমনি মানে মানুষ অনেক আনকমফোর্টেবল ফিল করে অন্য মানুষ। তারপর আবার যদি বলি যে তোমার বাঞ্চ অফ স্কিলস এগুলো থাকতেই হবে, তখন ও আসলে বলবে যে বাবা, আমার ভলান্টিয়ার হওয়ার কোনো দরকার নাই, এর চাইতে আমার মানে লাইফে আমার লাইফ অনেক সুন্দর, আমি ভালো আছি। তো এই জন্য আমি ওই ওই ধারণাটা ভেঙে দিতে চাই যে তুমি ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট ইন ইউর সোসাইটি। আর প্রত্যেক মানুষ ভলান্টিয়ার হওয়ার দরকার নাই, তাহলে ভলান্টিয়ার অর্গানাইজেশনে মানুষ জায়গা দিতে পারবে না, পরে বদনাম হবে। বেটার হচ্ছে যারা যারা ভলান্টিয়ারিং করতেছে করতে থাকুক। আর যে যে মানে এই যে স্কিলস এর বা বিভিন্ন কারণে ভলান্টিয়ারিং অর্গানাইজেশনে আসতে যাচ্ছে না, ও বাসায় বসে বসে করুক। হ্যাঁ, তো ওর নিজ জায়গা থেকে করুক, এটা বড় ভলান্টিয়ারিং। সো আমি এই জায়গাটাতে বিশ্বাস করি। আর সেকেন্ড হলো যে ভলান্টিয়ারিং এর স্কিলস এর কথা বলতে গেলেই মানুষজন আসলে মানে ওই জায়গাটা কমফোর্টেবল ফিল করে না। সো ওই জায়গা থেকে সরায় আনা যে ভলান্টিয়ারিং এর জন্য ওই মানে কি বলে যে মানে স্কিলস এর চেয়ে বেটার হচ্ছে তুমি কতটুকু সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাও, কতটুকু তোমার মাইন্ডসেট এটাতে আসে এন্ড এভরিথিং। সো এই জিনিস জায়গাটাতে উই নিড টু ফোকাস মোর। আর যেই কথাটা আরেকটা বলতে চাচ্ছিলাম যে আহ, মানুষজন যখন এই অর্গানাইজেশন গুলার মানে সাথে ইনভলভ হতে চায়, তখন এই এই ক্যাপাসিটিস, এই লার্নিং এগুলোর কারণে কিন্তু একটা ভালো রকম ডিসক্রিমিনেশন বা গ্যাপ তৈরি হয়ে যায়। হ্যাঁ, বিকজ এটা কিন্তু একটা অনেক বড় প্রভাব পড়ে। আর আমি যদি আরেকটা কথা বলি, সেটা হলো অ্যাচিভমেন্ট গ্যাপ। মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ জানে, আমি যেভাবে বড় হয়েছি, গ্রামে বড় হয়েছি, বা আমি যেভাবে গ্রেড 5 আমি যা পারতাম, আমি শিওর যে ঢাকার একটা বাচ্চা কাচ্চা যে আমার চাইতে আরো ভালো ইনস্টিটিউশন, টিচার, ফ্যাসিলিটিস পাইছে, ও গ্রেড 5 আরো বেশি কিছু শিখছে। তো এই যে কম পারে বেশি পারে, এটার একটা বড় রিজন হলো ছোটবেলা থেকে আমরা যে কমিউনিটিতে বড় হই, যেভাবে বড় হই, যে এনভায়রনমেন্টে বড় হই, সেখান থেকেই একটা ছোটবেলা থেকে অ্যাচিভমেন্ট গ্যাপ তৈরি হয়। তো এই জায়গার কারণে একটা তো আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে তো একটা আমি মানে স্বাভাবিকভাবে দেখতেই পাবো যে একটা মানুষ কম পারে, একটা মানুষ বেশি পারে। আবার আহ, এটা কিন্তু একটা নির্দিষ্ট টপিক বা কন্টেন্টে কম বেশি পারতেছে। আপনি হলিস্টিক্যালি যদি চিন্তা করেন, ও হয়তো এই জায়গাটায় কম পারে, কিন্তু ও হয়তো ওর ওর এক্সপিরিয়েন্স, ও যেটাতে টাইম দিছিল ছোটবেলা থেকে, যেটা শিখে বড় হয়েছে, সে এটা ভালো পারে আবার। সো এখানে ওই এই জন্য আমরা বলি যে প্রত্যেকটা মানুষই বাই বর্ন ইউনিক, and they have different things to learn in their life. তো ও যদি ওই লার্নিং এনথুজিয়াজম থাকে, আর প্রত্যেকটা মানুষই হয়তো ইউনিক, সো এটা কোনো মানে ওই লেভেলের ইস্যু হয়ে দাঁড়ায় না। আচ্ছা, এক্স্যাক্টলি থ্যাংক দাদা। ইউ। আমি তাহলে এই কোশ্চেনটা যেটা আমাকেই আমার কমেন্টস এর ভিত্তিতে এই কোশ্চেনটা করেছে, আমি একটু এড করছি। থ্যাংক ইউ দাদা, অনেক সুন্দর একটা এক্সপ্লেনেশন ছিল। দাদার কোশ্চেন থেকেই, দাদার কথা থেকেই আমি কিছু পয়েন্ট আউট করতে চাই। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে লার্নার্স টাইপ। দাদা বলেছেন আসলে লার্নার্স টাইপ আমাদের আসলে জানা জরুরি। এজ এ লিডার we need to know about our like capabilities of our learners. আমাদের যারা লার্নার্স এর ব্যাচে ভলান্টিয়ার্স, তাদের ক্যাপাবিলিটিস কত বেশি এবং তারা কিভাবে আসলে লার্ন করতে চায়। তো আমি আমার
যে অর্গানাইজেশন আছে বা আমরা যেখানে কাজ করি সেখানে আমি সবার আগে যে জিনিসটা করি যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কমিউনিকেশন স্কিল, আদারওয়াইজ ইউ ক্যান নট বি ভলান্টিয়ার। ট্রাস্ট মি, কমিউনিকেশন স্কিল আপনাকে গ্রো করতে হবে। এখন সে আসছে এখানে শিখতে, তাকে আমাকে প্রপারলি গ্রুম করতে হবে যে হোয়াট আর দ্য কমিউনিকেশন স্কিলস, হাউ টু ডিল উইথ পিপল, হাউ টু ওয়ার্ক, হাউ টু বিল্ড আ টিম। একটা টিম হয়ে কিভাবে কাজ করতে হয়, টিম মেম্বারের রোল কি রোল প্লে আমাদের করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে এজ এ লিডার আমাকে প্রথমেই শেখানো উচিত। এবং সেটা কিভাবে করতে হবে, এই যে প্রপার এক্সিকিউশন, যে টিমমেট এমন ভাবে ডিস্ট্রিবিউট করবো যাতে সবাই কি করতে পারে, যে একজনের সাথে শেয়ারিং করতে পারে। বিকজ নলেজ ইজ দ্য অনলি থিং যে শুধুমাত্র বাড়ে, সেটা হচ্ছে শেয়ারিং এর মধ্যে দিয়ে। আর কোনো কিছুই পৃথিবীতে বাড়ে না কিন্তু শেয়ারে। আপনি ফুড শেয়ার করেন কমে যাবে, আপনি টাকা শেয়ার করেন কমবে, বাট অনলি ওয়ান থিং, সেটা হচ্ছে নলেজ এবং স্কিল, সেটা কখনোই কমে না, শুধুমাত্র বাড়তে থাকে। এটা হচ্ছে চেইন রিঅ্যাকশনের মতো, আপনি যত বেশি ডিস্ট্রিবিউট করবে, যত বেশি দিতে থাকবে, যত বেশি স্প্রেড করবে, তত বাড়তে থাকবে। তো এখানে লার্নার্স টাইপ বোঝাটা অনেক ম্যান্ডেটরি, বিকজ দের আর লট অফ টাইপস অফ লার্নার্স। কারণ আছে আপনার ডিফারেন্ট লার্নার্স আছে, কেউ ভিজুয়াল লার্নার, কেউ অডিটরি লার্নার, কেউ আছে অনুকরণ করে, ফলো করে, তারা ফলো করে অনেক কিছু লার্ন করতে পারে। কাইনেস্থেটিক লার্নার, হ্যাঁ ডেফিনেটলি। তো এরকম ডিফারেন্ট কি আছে, লার্নার্স আছে। তো আমরা এই লার্নার্স টাইপটা বুঝাই এবং তাদেরকে ওইভাবে ডিস্ট্রিবিউট করে দেয় এজ এ টিম লিডার, নাম্বার 1। নাম্বার 2, স্কিল সেট। এখন স্কিল সেট তো সবার মধ্যে থাকে না। এখন তাকে আসলে প্রথমে ভয় দেখানো উচিত না যে একজন সে আসছে তার মধ্যে ওই জিনিসটা নাই। আমরা তাকে ড্রিলিং এর মাধ্যমে তার জিনিসগুলো নিয়ে আসতে হবে, বুঝতে হবে যে আসলে তাকে কিছু কাজ দেওয়া যেতে পারে, যে তুমি আসলে কোন জায়গায় কমফোর্টেবল। তাকে একটা রিটার্ন স্টেটমেন্ট দেওয়া যেতে পারে, যে তাকে একটা লিখিত কিছু দাও, তুমি কি পারো, তুমি কোন জায়গায় সে আগ্রহী। ঠিক আছে, পারো থেকে যদি সুন্দর করে লেখা যায়, মানে একটা কোয়েশ্চেন করা যায় কোন বিষয়ে আগ্রহী, তাহলে বোঝা যায় না আসলে তার মধ্যে মনে ওই ধরনের কিছু স্কিল আছে। তাহলে দেখা যায় কিছু কাজ করার মধ্যে দিয়ে কিন্তু সেই স্কিলগুলো অটোমেটিকলি বের হয়ে আসে। আমার কাছে মনে হয় এখানে টিম ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি জরুরি। সে আসলে কোন জায়গায় কাজ করতে, এবং যেখানে যেই এক্সপার্ট, যে দেখা যায় যে এই টিমের মধ্যে কিন্তু কোথাও না কোথাও কেউ না কেউ এক্সপার্ট আছে, তো এক্সপার্টের সাথে তাকে দিয়ে দিলে কি হয়, দেখা যাবে যে ওখানে মিক্সচার হয়ে গেছে এবং শেয়ারিং হচ্ছে। আলটিমেটলি দে আর গ্রোয়িং দেমসেলভস টুগেদার, মানে তারা নিজেদেরকে তৈরি করে নিচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমরা এমন ভাবে টিম সেট করতে হবে, সেই টিম সেটটা এমন ভাবে ডিস্ট্রিবিউট করে দিতে হবে যাতে হচ্ছে একজন আরেকজনের সাথে প্রপারলি শিখতে পারে, এবং হচ্ছে সবার মধ্যে একটা কোঅপারেটিভ বা কোলাবোরেটিভ মাইন্ডসেট তৈরি করা দেওয়া যেতে পারে, যাতে হচ্ছে সবার মধ্যে জিনিসটা স্প্রেড থাকে আর কি। কারণ যাতে কেউ কোন ল ফিল না করে যে আমি আসলে পারি না, আমি আসলে কম পারি, ভাইয়া বেশি পারে, ওই আপু বেশি পারে, আমি এখান থেকে আসলে খুব একটা শিখতে পারি না। তাকে বুঝাইতে হবে যে ইফ ইউ আর গোয়িং উইথ দ্যাম, তুমি যদি তাদের সাথে যেতে চাও, যেতে পারো, দেন ইউ ক্যান লার্ন, তুমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা, ইউ ক্যান আর্ন এ লট। সো এই জিনিসটা তাকে বুঝাইতে হবে যে তুমি যদি তাদের সাথে ম্যাচ করো বা মিশো, তাহলে অনেক কিছু লার্ন করতে পারবে। এবং একটা কথা সাইন্টিফিকলি ট্রু, সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি বেটার, আপনার 5 জন মানুষের সাথে যদি 5 জন ভালো মানুষের সাথে যদি মেশেন, তাহলে 6 নম্বরে ভালো মানুষ কিন্তু আপনি। সো আপনার মানুষ কাদের সাথে মিশতেছেন, কাদের সাথে আপনি যাচ্ছেন, এটাই হচ্ছে আপনার ফিউচার করে দেয়, বলে দেয় যে আসলে আপনি কি হতে যাচ্ছেন। সো আপনি যদি 5 জন ভালো মানুষের সাথে মিশে, তার মানে 6 নম্বরে ভালো মানুষ কিন্তু আপনি। আলটিমেটলি দেখা যায় আপনি 5 জন স্কিল মানুষের সাথে মিশছেন, মানে 6 নাম্বার স্কিল পারসন কিন্তু আপনি। সো দিস ইজ আ সাইন্টিফিকলি, মানে এটা সাইন্টিফিকলি একটা প্রুফ জিনিস, যে একটা টিমের মধ্যে যদি কাজ করি, তাহলে যে একটা বাঞ্চ অফ স্কিল পার্সনের সাথে কাজ করলে দেখা যায় 6 নাম্বার স্কিল পার্সন কিন্তু আমি। আলটিমেটলি দেখা যায় কাজের মধ্যে দিয়ে কিন্তু কাজটা শেখা হয়ে যায়, সেখানে ল ফিল করার কিছু নাই। তো ভাইয়া বললো যে আমরা তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করবো। তো মেইনলি হচ্ছে আমরা যখন ভলান্টিয়ার অ্যাপ্রোচ করি, তখন আসলে তাদেরকে স্কিল দেখে অ্যাপ্রোচ করি না, আমরা অ্যাপ্রোচ করি তাদেরকে আগ্রহ থেকে, তারা কি আসলে কাজ করতে চায় কিনা। কারণ ভলান্টিয়ার্স আমরা রিক্রুট করি এই জন্যই, তারা এখান থেকে শিখবে, এখান থেকে আসলে জেনে নিবে, এখান থেকে আসলে তারা লার্ন করবে, then they can implement, right? So that's how we approach. এবং সবার মধ্যে স্কিল নাই এটা কে বলবো, সবার মধ্যেই প্রবলেম সলভিং স্কিল আছে, সবার মধ্যেই ক্যাপাবিলিটিস আছে, সবার মধ্যেই কিন্তু পটেনশিয়াল আছে। বাট ইয়া হচ্ছে যে আমরা কিভাবে অ্যাপ্রোচ করে তাদের কিছু বের করে নিয়ে আসা, এই ওয়েটা কিন্তু আমাদের লিডার সিলেক্ট করে নিতে হবে, যে আসলে তার অপরচুনিটি বা তার যে স্কিলটা আছে সেটা আমি এখানে কিভাবে কাজে লাগাতে পারি। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। অনেক ধন্যবাদ দুইজনকেই। আমার মনে হয় যে বাঁধন তার এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করবো আর কি। জি জি দাদা। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি দাদা শোনা যাচ্ছে। ওকে, সো নাবিল যেটা বলতেছিল আমার খুব ভালো লাগতেছিল, যে পুরা জিনিসটা মানে একদম খুব পিকচার, মানে একটা হলিস্টিক পিকচার দিছে। একটাকে আমি একটু মানে ব্যক্তিগত ভাবে, মানে যেহেতু মানে একটা আমাদের মানে একটা লার্নিং ও হচ্ছে এই জায়গাটা থেকে, সো আমি একটা জায়গায় ভালো মানুষ এবং খারাপ মানুষের মানে প্রসঙ্গে বলতে চাই। আসলে
এই জায়গাটাতে আমার একটা ভিন্ন লার্নিং হয়েছে আমার লাইফে। আমিও মানে চিন্তা করতাম যে আসলে মানুষ এই ক্যাটাগরিজ করে দিতাম, আসলে ভালো মানুষ, খারাপ মানুষ। তো সামহাউ কোনো একটা ভাবে আমি এক্সপিরিয়েন্স করছি যে আচ্ছা, আমি আমি বা কিন্তু মনে হয়েছে আসলে দাদা, এই একটা জায়গায় আমি আসলে কিন্তু এই এখানে খারাপ ক্যাটাগরাইজেশনটাও মানুষকে একটা আনি খুব নাই। বাজে রকম। আমি সবার আগে শুরুতেই বলেছি যে যারাই মানে ভলান্টিয়ারিজমে আমি আসে, বলছি যারাই যে মানে ভলান্টারি ওই কাজ করে, আমাদের যে প্রসঙ্গটা তারা আসলো, সবাই ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি জাস্ট ইনফ্লুয়েন্সটা বোঝাচ্ছিলাম। না না, রাইট রাইট। আমি ওই ওই প্রসঙ্গটাই বলছি যে ভালো মানুষ, খারাপ মানুষ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু মানে ওই মানে জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছি। মানে আমার লার্নিং এর জায়গাটা, মানে আমি নো অফেন্স, এই জায়গাটা নিয়ে আমার কোনো রকম, আমি শুরুতেই বলিনি প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন মানে লার্নিং এক্সপিরিয়েন্স আছে। মানে আমি যেভাবে লার্ন করছি, মাসুম, আমরা কেউ একই রকম লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে মানে প্রত্যেকের জায়গাটা আলাদা। সো আর আমি আরেকটা কথাও কিন্তু বলছি যে মানে এটা কোনো মানে গ্রামার নাই যে আসলে আমারটাই ভুল ওটা রাইট। মানে আমি আমার এক্সপিরিয়েন্সটাই জাস্ট শেয়ার করবো এখানে, যে কিভাবে মানে আমি মানে হচ্ছে দেখি আর কি এই জায়গাটা ভালো জায়গা, সেখানে আমার এই বলি আমরা যখনই ওই ক্যাটাগরিজ হয় ভালো খারাপ মন্দ ভালো, তখনই আসলে একটা মানুষ লেফট আউট ফিল করে এবং ও ইনক্লুড ফিল করে না, ওর মধ্যে থেকে আসলে ওই মানে খারাপের প্রবণতাটা বেড়েই যায়। এবং আসলে মানুষ হিসেবে আমরা কেউই অনেক ভালো না এবং কেউ অনেক খারাপ না। আমাদের হয়তো ভিন্ন ভিন্ন অ্যাকশনের কারণে আমরা হচ্ছে কারো কাছে ভালো বা কোনো সময় ভালো বা খারাপ হয়ে উঠি আর কি। সো আমাদের এই জায়গাটা থেকে মানে একটা মানে কান্ট্রি ওয়াইডই বলি বা যেভাবে বলি, ব্যক্তিগত ভাবে হোক, আমাদের দেখার জায়গাটা থেকে আমাদের আমি চেষ্টা করি আমার টিম হতে শুরু করে যখনই যেখানে পাই যাকে কথা প্রসঙ্গে আসুক বা ডায়ালগের মধ্যে আসুক, মিটিং এর মাধ্যমে আসুক, এই জায়গাটা সবসময় আমি এনকারেজ করতে চাই যে প্রত্যেকটা মানুষই আসলে ভালো বা খারাপ না, তাদের অ্যাকশন গুলা হচ্ছে আর কি ভালো বা খারাপ আমাদেরকে ইয়ে করে, ইন্ডিকেট করে। তো আমরা যেন ওই মনোভাবটা না রাখি আসলে এই মানুষটা খারাপ, এই মানুষটা ভালো, ওইটাই। কারণ ওই যে সায়েন্টিফিকের মানে ব্যাখ্যাটা জায়গাটা আমার ওইখানে মনে হয়েছিল যে যদি আমি বলি 5টা মানুষ ভালো, তার সাথে ভালো হয়ে যাবো, তাহলে আসলে কিন্তু এই মানে এটা এটা ওইরকম ভালো বা খারাপের জন্য না, আসলে আমরা ওই যে বললাম না যে আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে আসলে ইয়ে করে। এখন ওই জায়গাটা আসলে হয়তো ওদের প্র্যাকটিসটা খারাপ, মানে মানুষ খারাপ না, হয়তো ওই 5টা মানুষ ভালো কিছু প্র্যাকটিস করে বা ওই 5টা মানুষ খারাপ কিছু প্র্যাকটিস করে, দ্য প্র্যাকটিস দ্য অ্যাকশনস, এইটা মেবি মানে রাইট রং আর কি ওই জায়গাটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানুষ কিন্তু দুই ভাবে গ্রো করে, একটা হচ্ছে ফিজিক্যালি গ্রো করে, একটা হচ্ছে সাইকোলজিক্যালি গ্রো করে। তা আমি জাস্ট এটা বোঝার চেষ্টা করছিলাম যে আসলে আমরা যে আমাদের এনভায়রনমেন্ট থেকে যেই সব মানুষের সাথে মিশতেছি, আলটিমেটলি এটা কিন্তু আমাদের সাইকোলজিক্যাল এফেক্টটা হচ্ছে এবং এটা আমাদের গ্রোথে অনেক বেশি মানে কি বলা যাচ্ছে এনকারেজ করছে, বা এটা বেশি কি বলা যায় একটা এনজাইমের মতো কাজ করছে। ঠিক আছে, যে কিছু ফ্যাক্টর হিসেবে কাজ করছে আমাদের গ্রোথ, মেন্টাল গ্রোথের জন্য। তো আমি এইটাই বলছিলাম যে আপনি যেই সব মানুষের সাথে মিশবেন, আপনি কিন্তু ওইসব মানুষদের মতোই আলটিমেটলি হয়ে যাচ্ছে। তার মানে আছে আপনার সারাউন্ডিংস থেকে আপনি কি ধরনের টিমমেটসদের সাথে যাচ্ছেন, কি ধরনের মানুষের সাথে মিশতেছেন, আলটিমেটলি কিন্তু তাদের ইনফ্লুয়েন্সটা আপনার মধ্যেই চলে আসতেছে। তো এটাই বললাম যে আসলে আপনি যাদের সাথে মিশতেছেন, ইউ আর দ্য এভারেজ অফ দিস রাইট পিপল। রাইট। আপনি সবগুলার এভারেজ, সবগুলার থেকে নেয়ার পরে আপনি যেটা, সেটাই হচ্ছে আপনি। জি, দুইজনকে অনেক ধন্যবাদ এবং বাঁধন তার উত্তর পেয়েছে এবং আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছে। এরপর আমি হচ্ছে একটু অন্য ট্র্যাকে চলে যেতে চাচ্ছি এবং মেহেদি মেহেদি আমাদের কে কিছু জানিয়েছেন, প্রশ্ন না, যে it's tough to stay forward, so encouragement is important, then inspire them to do good things, but it is possible to learn easily if a novice work with a pro. আমি এখান থেকে একটা প্রশ্ন আর কি করতে চাচ্ছি যে হচ্ছে এনকারেজমেন্টটা ভলান্টারিজমের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দাদার আচ্ছা, মনে হয় যেহেতু নেটের কারণে দাদা নাই জি এখানে, তাহলে ভাইয়া, অবভিয়াসলি আমি আছি, আমাকেই কোশ্চেন করা হচ্ছে। আচ্ছা, জি এনকারেজমেন্ট হচ্ছে অনেক বেশি জরুরি। কারণ হচ্ছে যদি একটা মানুষকে এনকারেজ করা না হয় বা তাকে যদি ইন্সপায়ার করা না হয়, তাহলে কিন্তু সে কিভাবে কাজ করবে, সে কেন আমাদের সাথে আসবে, তাই না? তো তাকে তার মতো করে এনকারেজমেন্ট দেওয়াটা অনেক বেশি জরুরি এবং লার্নিং অবজেক্টিভটা আসলে অনেক বেশি ম্যাটার করে এখানে। আসলে তাকে বোঝানো যে একটা ভলান্টিয়ার এখানে এসে সে কতটুকু এখান থেকে লার্ন করতে পারে, কতটুকু আর্ন করতে পারবে, এবং এটা তার ফিউচারে কিভাবে কানেক্ট মানে সিঙ্ক করে দিতে হবে, যে কিভাবে তার ফিউচারটা কাজে লাগবে।
আমরা যদি তাকে যদি একটা ভিশন হিসেবে মানে এজ এ লিডার, আমাদের কিন্তু ভিশন আছে, আমরা 5 বছরের ভিশন আছে, 10 বছরের ভিশন আছে, বা আমরা কয়েক বছরের ভিশন আছে। তো প্রত্যেকটা লিডারের আই ফিল যে ভিশন থাকে। So আমরা যদি একটু ভিশনারি চিন্তা করি যে আসলে এই যে সেই ইনভেস্টমেন্টটা করছে, যার টাইম, তারপর হচ্ছে তার মানি, এনার্জি, এই সব থেকে প্রেশাস যেই জিনিসগুলা কিন্তু সে ইনভেস্ট করছে এখানে দাদা। তো আমরা বলছিলাম হচ্ছে এনকারেজমেন্ট এবং ইন্সপায়ারেশন নিয়ে, যে আসলে কতটুকু বেশি ইন্সপায়ারেশন দেওয়া উচিত বা কতটুকু বেশি মানে এখানে তাকে এনকারেজমেন্ট বা তাকে এনকারেজ করা উচিত। তো বেসিক্যালি যদি ইন্সপায়ার বা এনকারেজ না করে তাহলে সে তো আসবে না, তাই না? তো এখানে আমার কাছে মনে হয় যে তাকে তার ওই যে গোল সেটটা বা তার আমাদের যে যেই আমরা যে লিডার হিসেবে আমরা যাদেরকে রিক্রুট করছি বা ভলান্টিয়ার হিসেবে নিচ্ছি, তাদেরকে তাদের কাজগুলো বুঝিয়ে দেওয়ার মধ্যে তাদের ওই যে কাজগুলো করতেছে এগুলো তাদের লাইফের সাথে কিভাবে সিঙ্ক করবে, ফিউচারে কি কাজে লাগবে, সেগুলো যদি আমরা তাকে সিঙ্ক করে দিতে পারি বা এভাবে যদি এনকারেজ করতে পারি, দেন উই ক্যান গেট আ বেটার আউটপুট ফ্রম হিম। আদারওয়াইজ সে কিন্তু এই জিনিসটাকে ওন করতে পারছে না, বিকজ সে সবসময় মনে করবে আচ্ছা স্বপ্ন তো এটা তো হচ্ছে মাসুমা আপুর, এটাতে আমার লাভ কি? ঠিক আছে, তো এরকম হয় না যেটা তো আমি কাজ করলে তো ওনার লাভ হবে, এটা তো আমার লাভ নাই। কিন্তু ওই জিনিসটা যে তাকে যদি ওই কাজটা করতে গিয়ে একটা অর্গানাইজেশন যে গ্রো করতে গিয়ে যে নিজের যে গ্রোথটা হচ্ছে সেটা তাকে যদি ঠিকঠাক মতো সিঙ্ক করে দেওয়া হয় বা ওইভাবে যদি ইন্সপায়ার করা হয়, দেন ওয়াই নট। এভাবেই হচ্ছে আলটিমেটলি এনকারেজ করতে হয় আর কি, আমার মতে, আমি যেটা ফিল করি। দাদা এবার কি বলবো? অবশ্যই। দাদা আপনিও যদি এ বিষয়ে আমাদেরকে কিছু বলেন যে এনকারেজমেন্ট ভলেন্টারিজমের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওই যে নাবিল একটা কথা বারবার বলছে আর কি, মানে বারবারই ওর কথার মাধ্যমে আসছে, সেটা হচ্ছে কিন্তু ওই যে লার্নিং, হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি একই কথাই বলবো যে মানে ওর এই জায়গাটা লার্নিং অবজেক্টিভটা যদি সেট না করে দিতে পারি তাহলে আসলে আলটিমেট ইন্সপিরেশন আসবে না। সো অনেক ধন্যবাদ নাবিল, গুরুত্বপূর্ণ একটা জিনিস তুমি মানে বারবার হচ্ছে আমাদের মানে অডিয়েন্স যারা বা এই ডায়ালগের মাধ্যমে বলার চেষ্টা করছো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট, একটা সোশ্যাল ওয়ার্কিং প্ল্যাটফর্ম রান করতে গিয়ে আমি জানি যে বাট জানি বললে ঠিক হবে না, আমি যেভাবে এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে যে অনেকগুলো অর্গানাইজেশনই মানে অনেক সেমি ফর্মাল ইনফর্মাল স্ট্রাকচারে থাকে, খুব কম ভলান্টিয়ারিং অর্গানাইজেশন, অনেক ফর্মাল থাকে। ফর্মাল স্ট্রাকচারও একটু মানুষ সবকিছুতেই একটু কমফোর্ট জোনে থাকে আবার আনকমফোর্টেবল জোনে থাকে। অনেকে দেখবা ফর্মাল স্ট্রাকচারে খুব ভালো লাগে, আবার কারো এক ইনফর্মাল স্ট্রাকচার ভালো লাগে, কেউ একটু সেমি ফর্মাল থাকলে স্ট্রাকচার থাকলে বেশি পছন্দ করে। সো ইট ডিপেন্ডস অন দেয়ার মানে ওই পার্সোনাল চয়েসেস আর কি, লাইফের এক্সপিরিয়েন্সের সাথে। কিন্তু যেই অর্গানাইজেশন স্ট্রাকচার যেরকমই হোক না কেন, যদি একটু কষ্ট করে হলেও এই প্রত্যেকটা ভলান্টিয়ারকে যদি লার্নিং অবজেক্টিভস একটু বলা যায়, একদিন মানে হচ্ছে ট্রেনিং করানো যায় বা একটু বোঝানো যায়, তুমি যদি এটা করো এটা শিখবা, এটা করো এটা শিখবা, এটা আমাদের 3 বছরের অবজেক্টিভস, এটা আমাদের নেক্সট 6 মান্থস অবজেক্টিভস, এই জায়গা থেকে এই নলেজ, এই স্কিলস, এই মাইন্ডসেট গ্রো করবে। সো মানে তুমি কিভাবে কন্ট্রিবিউট করবে, নাও ইটস ইওর জার্নি। সো এই ওনারশিপটা দিয়ে ওদেরকে লার্নিং অবজেক্টিভস গুলা ঠিক করে দেওয়া। এখন একটা ঝামেলা হয়েছে যে ঠিক করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে মানে আমি বুঝলাম না যে প্র্যাকটিস করতেছি কিনা, এই জন্য আবার ওই কাজ শেষে ফলো আপ করা, তুমি বলো এটা করে কি শিখছিলা, তোমার নলেজ কি হয়েছে, স্কিলস কি হয়েছে, মাইন্ডসেট কি হয়েছে, চেঞ্জ হয়েছে কিনা। তাহলে যে 6 মাস আগে যেটা বলেও শুরু করছে 6 মাস পরে এসে আবার এটাকে একটা কুইক রিভিউ করে ফেলা, তাইলে ও হচ্ছে মানে বুঝতে পারলো যে আসলে আমি যেটা বলছিলাম এই কাজটা করলাম, এটা শিখতে চাই বা শিখতে পারবো। হ্যাঁ 6 মাস পরে যতটুকু মাস্টারি অর্জন করতে পারছে, এটা 50% হোক, 60% হোক, 20% হোক, বাট স্টিল ওরা একটা কানেকশন ফিল করলো। কিন্তু আমি জানি যে এই কথাগুলো বলতেছি যত সহজ, দিস ইজ নট দ্যাট মাচ ইজি। হ্যাঁ, এই এক্সিকিউশনটা জিনিসগুলো অনেক বেশি কঠিন। হ্যাঁ অনেক অনেক কঠিন। মানে ওদেরকে লার্নিং অবজেক্টিভ সেট করা, ওদেরকে নিয়ে ট্রেনিং করা, প্রথমে একবার বলা শেষে আনা, ইটস মানে কাজ করতে গিয়ে এত পেপার ওয়ার্ক বা গ্র্যান্ড ওয়ার্কের মধ্যে দিয়ে যাওয়াটাও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, বিকজ ভলান্টিয়ারিং আবার মানে ফুল টাইম জব না, মানুষের জীবনে অনেক কাজ আছে, অনেক এঙ্গেজমেন্ট আছে, তার মধ্যে সময় বের করে তাও আবার এত যদি একটা অফিস স্ট্রাকচারে চলতে হয় তাহলে ওই মানুষ আসলে যাবে কোথায়? তো এটাও একটা বড় কোশ্চেন। তো আমার কাছে মনে হয় যে প্রেশার নেওয়ার দাদার সাথে আমি একটু অ্যাড করতে চাই, এটা ওই যে ভলান্টিয়ারিজম সেট করার আগে যে আমরা আসলে কোন ধরনের প্রতিষ্ঠানে যাচ্ছি, সেটা আসলে কি ধরনের কাজ ডিসিপ্লিন ডিমান্ড করতেছে। আসলে দেখা যায় যে এটা যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউট হয় বা এডুকেশনাল কিছু হয়, তাহলে এখানে অবশ্যই কিছু ডিসিপ্লিনারি কিছু চলে আসে। এটা যদি সোশ্যাল ওয়ার্ক হয়, এখানে হয়তো আমরা একটু ছাড় দেওয়া যেতে পারে, এখানে হয়তো অনেক কিছু থাকতে পারে। কিন্তু যখন এডুকেশনাল কিছু হবে তখন সেখানে আসলে অনেক ডিসিপ্লিন মেনটেন, অনেক পেপার ওয়ার্কের বিষয় আছে। তো এটা ডিপেন্ড করতেছে হচ্ছে হোয়াট টাইপস অফ অর্গানাইজেশন উই আর। হ্যাঁ, অর্গানাইজেশনটা কি ধরনের আর কি।
এটার উপর এক্স্যাক্টলি, depend মানে করতেছে। আমি একটা ইনস্টিটিউশনাল ভলান্টিয়ারিং অর্গানাইজেশন বানাচ্ছি, যেখানে আমি ধরেন নিজেই শিখাবো, যে এখন আমার নিজেরই ফর্মাল স্ট্রাকচার নাই, তাহলে আমার মানুষ শিখবে না। আবার কোন অর্গানাইজেশন, এক্স্যাক্টলি। আমি ক্যাটাগরাইজ করছি না, বাট আরেকটা অর্গানাইজেশনের গোল হচ্ছে খাবার দেওয়া, সে ফর এক্সাম্পল, ওর হয়তো অত গ্রাউন্ড ওয়ার্ক দরকার নেই, প্রতিদিন খাবার রান্না হবে, গিয়ে খাবারটা দিয়ে আসলো, এর মধ্যে যতটুকু লার্নিং হয়। হ্যাঁ, মানে আমি কেন বলতে যাচ্ছি, মানে এটা ডিপেন্ড করে দ্য পারপাস অফ আওয়ার ওয়ার্ক, মানে আমরা কোন পারপাসে আসলে অর্গানাইজেশনটাকে ডিজাইন করতেছি, কোন কাজটা আসলে করবো আলটিমেটলি। আমি মানে কাউকে বড় ছোট করি নাই, আবার আমার চেষ্টাটা হচ্ছে যে যার যেই পারপাস, সেই পারপাসটা যেন ওই কাজের সার্ভ মাধ্যমে করতে মিট পারছে কিনা। করে। হ্যাঁ, রাইট। হুম। যে আমি ভলান্টিয়ার, আমি একটা এডুকেশন বা একটা ফর্মাল স্ট্রাকচারে আসছি, কারণ হচ্ছে আমি চাই এই স্ট্রাকচারটা শিখতে, স্ট্রাকচারিংটা কেমন হয়। আবার আমি যদি ফিল্ড ওয়ার্ক অনেক পছন্দ করি, আমার স্ট্রাকচার ভালো লাগে না। অনেক স্টুডেন্ট আছে যে বানায় লিখে, আবার কেউ আছে বইয়ে পড়ে স্ট্রাকচার অনুযায়ী লিখে, তো এক একজন এক এক রকমের লার্নার। তো তো যার আবার হচ্ছে এক্স্যাক্টলি। এইগুলো ভালো লাগে না স্ট্রাকচার, হ্যাঁ, সে আবার কি করবে, ফিল্ডে ধরেন খাবার নিয়ে দৌড়াতে ভালো লাগবে, তাহলে ও আবার ওই দেখবেন ওই ঘুরে ফিরে ওই অর্গানাইজেশন গুলাতেই যায়, কিন্তু যে এখানে অনেক দৌড়াদৌড়ি করতে পারবো, হ্যাঁ, এখানে ওইখানে যাইতে পারবো, তো এইটাই করবো আর কি। তো অনেক এটা চিল ডিপেন্ড হবে। করে পারপাস, হ্যাঁ, অফ আর ওয়ার্ক, আমি কিভাবে কাজটা করবো এটার উপরে। গ্রেট নাবিল, ওটা অনেক মানে ধন্যবাদ যার যে জিনিসটাকে যার ইয়ে যেটা করার জন্য। ডিমান্ড আর কি, কিছু ফিজিক্যাল লেবার আছে, হ্যাঁ, কোথাও হ্যাঁ, কোথাও আছে সাইকোলজিক্যাল লেবার আছে, মানে এডুকেশন ফিল্ডে ম্যাক্সিমাম কিন্তু মোরলেস সাইকোলজিক্যাল বেশি থাকে, ফিজিক্যাল খুব একটা না true, না হলেও চলে। বাট এখানে কিন্তু মাইন্ডটাকে অনেক বেশি কাজে লাগাইতে হয়। ফিজিক্যাল লেবারটাও জরুরি, বাট হচ্ছে সাইকোলজিক্যালটা অনেক বেশি জরুরি। আসলে আমার কাছে তাই মনে হয়, আমার মনে হয় যে কিছু বাকি নেই, আপনারা দুজন সব বলেই দিয়েছেন। তো আমি হচ্ছে আরেকটা কোশ্চেনের দিকে চলে যাই, যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের ভলেন্টিয়ারদের জন্য, যারা নতুন আছে, যারা আমাদের অলরেডি ভলেন্টিয়ার আছে, তাদের সবার জন্য ইম্পর্টেন্ট, যে হচ্ছে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এই ভলেন্টারিজমটা কিভাবে কাজ করতে পারে, বা কেন গুরুত্বপূর্ণ এই ক্যারিয়ারের আচ্ছা, ক্ষেত্রে আমরা। আহ, আমি একটু বলি হ্যাঁ, এখানে। ক্যারিয়ারটা হচ্ছে একটা লাইন, ঠিক আছে, আর এই কাজগুলো ছোট ছোট ডটস। সো দাদা বলেছে যে কানেক্টিং ডটস। আমি যদি একটা ক্যারিয়ার যদি গড়তে চাই নিজের, তাহলে আমার ডট গুলোকে কানেক্ট করতে হবে। আদারওয়াইজ আমি যেই ক্যারিয়ারটা চাচ্ছি বা যে ধরনের ক্যারিয়ার আমি এক্সপেক্ট করতেছি, হয়তো ওইটা পাবো না। সো প্রত্যেকটা সিঙ্গেল ভলান্টারি কাজ আপনার ক্যারিয়ার কাজে লাগবে। ট্রাস্ট মি, জাস্ট ট্রাস্ট মি, আমি জাস্ট এটা বিশ্বাস করে অনেক বেশি। প্রত্যেকটা সিঙ্গেল টাস্ক যদি ঠিকঠাক মতো করা হয়, সেটাই ক্যারিয়ারের জন্য কাজে লাগবে। কারণ এই ভলান্টারিটাকে আমরা ধরে নিতে হবে একটা ইন্টার্নশিপ। কারণ আমি এখান থেকে যে স্কিলটা পাচ্ছি, সেটা হয়তো কোথাও ইন্টার্ন করতে গিয়ে ফেস করতে হতে পারতো, অথবা কোথাও আমি জব করতে গিয়ে এই জিনিসটা ফেস করতে হতে পারতো, ঠিক আছে। সো এই জিনিসটা একটা ইনভেস্টমেন্ট, এবং এটাই হচ্ছে ক্যারিয়ারের জন্য অনেক বেশি জরুরি। প্রত্যেকটা সিঙ্গেল টাস্ক, ভলান্টারিজমের প্রত্যেকটা সিঙ্গেল টাস্ককে আমি ফিল করি এবং আমি বিশ্বাস করি সবগুলাই, এখানে সার্টিফিকেট মুখ্য না। এখানে আমরা অনেকেই আছি যে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, বিভিন্ন জায়গায় ট্যাগ লাগাই, ফেসবুকে দিয়ে দিই যে আমি ওখানকার অ্যাম্বাসেডর, আমি এটাতে কাজ করছি, আমি ওটাতে কাজ করছি। আলটিমেটলি ইট ডাজন্ট ম্যাটার আপনি কতটা অর্গানাইজেশনে কাজ করছেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট আপনি এই অর্গানাইজেশন থেকে কতটুকু লার্ন করেছেন, কতটুকু নিজের মধ্যে আর্ন করেছেন, দিস ইজ আলটিমেটলি ইট ম্যাটার্স। সো এখানে আমার কাছে মনে হয় যে ভলান্টিয়ারিজম ইজ দ্য পারফেক্ট থিং টু ডু অ্যাজ আ স্টুডেন্ট টু বিল্ড ইউর ক্যারিয়ার। কারণ আপনি যদি ভলান্টিয়ারিজম না থাকে আপনার মধ্যে, ইউ ক্যান নট বি আ লিডার, ইউ ক্যান নট বি স্কিলড ইন ডিফারেন্ট সেক্টরস। মাল্টিপল স্কিল যদি আপনি সেট করতে চান, বা নিজের লাইফে যদি আপনি একাডেমিকের পাশাপাশি নিজের কনফিডেন্স বিল্ড করতে চান, এই ভলান্টিয়ারিজমটা অনেক বেশি জরুরি। তো আমি বলছিলাম যে ক্যারিয়ারে আসলে জরুরি কেন, আপনি যদি বাইরে অ্যাপ্লাই করেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, আপনার একাডেমিক্স এর পাশাপাশি আপনার লিডারশিপের কি কি আছে, এটা মাস্ট থাকে, মাস্ট। আপনি যতই ভালো ভালো ইউনিভার্সিটি, যত বড় রেপুটেড ইউনিভার্সিটি যান না কেন, আপনার একাডেমিক রেজাল্ট যাই হোক, একটা থাকবে, একটা ক্রাইটেরিয়া থাকবে। এটার পাশাপাশি আপনার কি আছে, আপনি ধরেন 4/4 সিজিপিএ, ইট ডাজন্ট ম্যাটার। কারণ হচ্ছে ক্যান্ডিডেট থাকবে, যে এখানে অনেক ক্যান্ডিডেট থাকবে যে 4/4, বা একই একই রেজাল্টের অনেক ক্যান্ডিডেট থাকবে। হোয়াট স্পেশালিটি ইন ইউ, কি ধরনের স্পেশালিটি আপনার মধ্যে আছে, এটা কিন্তু ইউনিভার্সিটি দেখে। এটা কিন্তু হায়ার স্টাডিজ, যে রিক্রুটমেন্ট যারা করে বা যারা অ্যাডমিশনে কাজ করে, তারা কিন্তু এই জিনিসগুলো দেখে যে এই ছেলেটার মধ্যে কি ধরনের পটেনশিয়াল আছে। সেই পটেনশিয়াল গুলো ফাইন্ড আউট করতে হলে অবভিয়াসলি ইউ হ্যাভ টু বি আ ভলান্টিয়ার। এবং হচ্ছে ওই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা হচ্ছে অনেক বেশি জরুরি। দাদা বলেছে, আমি আবারও বলতেছি যে ভলান্টিয়ারিজম ইজ অল অ্যাবাউট মাইন্ডসেট এন্ড উইলিংনেস। এখানে প্যাশন থাকতে হবে যে আমি আসলে কাজ করতে যাচ্ছি। এন্ড সব থেকে বড় বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু বি আ লার্নার, you have to be a learner, otherwise you cannot get much.
কারণ লার্নার না হলে যখন আমি একটা জিনিস নিজে চিন্তা করবো যে আমি তো এই জায়গায় এক্সপার্ট, আমি অর্গানাইজেশনে দিলে হয়তো আমার এখান থেকে কমে যাবে। নো, এখানে হয়তো আমি অনেক ভালো একজন অর্গানাইজার হতে পারি, অনেক ভালো কিছু হতে পারে, কিন্তু আমি যদি ঠিকঠাক মতো ওই অর্গানাইজেশনে কিছু দিতে পারি, আই ক্যান আর্ন মোর, আই ক্যান লার্ন মোর। আমাদের এই লার্নার মাইন্ডসেটটা সেট করতে হবে, যে আমরা যদি লার্নার মাইন্ডসেটটা সেট করতে পারি যে আমি আসলে এখান থেকে শিখতেছি এবং কন্টিনিউয়াসলি এখান থেকে শিখতে পারবো, সেটা অবভিয়াসলি একাডেমিক্স এর বাইরে, আমি একাডেমিক্স এর মধ্যে এগুলাকে গুলাচ্ছি না, মানে একাডেমিক্স কে পাশে রেখে গুলাচ্ছি না, একাডেমিক্স কে অবভিয়াসলি দরকার। আমি বলছি একাডেমিক্স এর পাশাপাশি এমন কিছু করতে হবে যেটা আছে আমাদের পটেনশিয়াল এবং আমাদের স্কিল গুলাকে বের করে নিয়ে আসবে। এবং প্রত্যেকটা স্কিলই, আমি আবারও বলতেছি, ভলান্টিয়ারিজমের প্রত্যেকটা স্কিলই ম্যাটার করে। ইচ এন্ড এভরি টাস্ক কাজে লাগে, কোনো না কোনো ওয়েতে কাজে লাগে ক্যারিয়ারে। সো এখানে যারা ভলান্টিয়ারিজম মানে সাথে যুক্ত আছে বা যারা ভলান্টারি কাজ করতেছে, এভরিওয়ান নোজ দ্যাট, আই বিলিভ এভরিওয়ান নোজ দ্যাট, যে আমি আসলে যারা করতেছে তারা এই জন্যই করতেছে যে এটা আমার কাজে লাগবে, এটা আমার কাজে লাগবে, এই জন্যই তারা করতেছে। এখন যারা করতেছে না তাদেরকে বুঝাইতে হবে অ্যাকচুয়ালি ইট ম্যাটার্স। আলটিমেটলি আমি একটা সিম্পল এক্সাম্পল দেই। আমার একটা স্টুডেন্ট আছে যে আইএলস করে কয়েকদিন আগে, আমি যে আইএলস ট্রেনার হিসেবে বলছি, কয়েকদিন আগে আইএলস করে সে বাইরে চলে যায়, 7 পেয়েছে, ভালো স্কোর পেয়েছে, কিন্তু সে একটা আমার কাছে আসছে যে ভাই আমার তো কিছু এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট লাগবে। আমি বললাম হোয়াট, এক্সট্রা সার্টিফিকেট লাগবে মানে কি? সে বলে ভাই আমার তো আসলে ইউনিভার্সিটিতে ওই সার্টিফিকেট গুলো চাচ্ছে যে আমি আসলে কি কি এক্সট্রা করেছি, কারণ আমি তো আমার লাইফে কিছু করি নাই, এবং আমার লাইফে আমি শুধু মুভি দেখেছি, বন্ধুর সাথে আড্ডা দিয়েছি, বা আমি বেশি কিছু করি নাই একাডেমিক্স এর বাইরে, আমি অ্যাসাইনমেন্ট করেছি, আই ওয়াজ দ্য টপার ইন মাই ক্লাস, তো তুমি কেন কিছু করো নাই? বলে ভাই আমার আসলে ওগুলোতে খুব একটা সময় হয়ে ওঠে নাই, বা বাসার রেস্ট্রিকশন ছিল, অনেক ধরনের কথা বলছে সে। তো প্রথম বললাম যে তুমি যে এখন আয়সা বলতেছো সার্টিফিকেট নিবা, আমি তো তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিব, বাট ইটস নট ট্রু, এটা তোমার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, এটা তো তোমার জন্য মিথ্যা সার্টিফিকেট হয়ে যাবে। তো আমি তারা ওরকম বোঝানোর চেষ্টা করলাম যে তোমার সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, তুমি যদি উল্লেখ করো যে তুমি এটা কাজটা করেছো, তারা বুঝে নিবে যে তুমি আসলে কি ধরনের এক্সপিরিয়েন্স ওখান থেকে নিয়ে আসছো। কারণ যারা রিক্রুট করে তারা জানে যে সোশ্যাল অর্গানাইজেশন, এডুকেশন অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন কি ধরনের কাজ করে, কি ধরনের আউটপুট দেয়, সেটা অবভিয়াসলি তারা জানে, জেনেই কিন্তু জিজ্ঞেস করে যে কি আছে, তারপর কিন্তু ফার্দার কোশ্চেন করতে হয় না, তখন বুঝে যায় যে ওই ছেলেটার পটেনশিয়াল কত বেশি। সো এখানে সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ ইউর এক্সপেরিয়েন্স, ট্রাস্ট মি। আমার কাছে অনেক সার্টিফিকেট আছে যেগুলো আসলে কোনো ভ্যালু নেই, এখন কোনো ভ্যালু নেই। আমি কি কি স্কিল আছে আমার মধ্যে, কি ধরনের গুণাবলী আছে, কোয়ালিটিস আছে, সেগুলো আলটিমেটলি ম্যাটার করে। সো আই থিঙ্ক যে কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কাজে লাগে, ভলান্টিয়ারিজমের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কাউন্ট করা হয়, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আপনার প্রফেশনাল লাইফে কাজে দিবে ডেফিনেটলি, আই বিলিভ। এটা আমরাও বিশ্বাস করি ভাইয়া, যে হচ্ছে অ্যাকচুয়ালি ভলেন্টিয়াররা কেন এই কাজের সাথে আছে, এখনো আছে, অ্যাকচুয়ালি বেনিফিট আছে বা আমরা শিখতে পাচ্ছি, এবং এটা কাজে দেয় দেখেই ভলেন্টিয়াররা থাকে এই কাজের সাথে যুক্ত হয়ে। তো আমরা দাদাকে আবার পেয়েছি। দাদা, আমরা দাদা চলে আসছেন। আলোচনা করছিলাম যে ক্যারিয়ারে ভলেন্টিয়ারিজমটা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যারিয়ারে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার মনে হয় যে নাবিল বলেছে অলরেডি এই জিনিসগুলা, মানে বিকজ ওর এই জায়গাটা অনেক এক্সপিরিয়েন্সের জায়গাটাও হয়তো ও কানেক্ট করতে পারবে বেশি করে। তারপরেও আমি যদি বলি, আসলে আমরা যদি ক্যারিয়ার চিন্তা করি, আমাদের একটা প্রিভিয়াস নলেজ থাকা সবসময় জরুরি, আমরা যে কাজটাই করতে চাই না কেন। সো ভলান্টিয়ারিং এর মাধ্যমে একটা বড় সুযোগ হয়, বিকজ ভলান্টিয়ারিং মানে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করা, সেখান থেকে লার্নিং অপরচুনিটিস অনেক বেশি থাকে। এবং ক্যারিয়ারিং যখন একটা মানুষ দেখে যে একটা, বা রিক্রুটার দেখে যে ও আসলে এই ধরনের চ্যালেঞ্জ ফেস করছে, এই কাজগুলো ও আসলে করার সুযোগ হয়েছে, এই ধরেন হচ্ছে স্মল মানে ডটস গুলো আসলে কানেক্ট করতে পারতেছে, ও যদি দেখে যে আসলে এই ধরনের স্কিলস এর মধ্য দিয়ে আসলে ও বড় হয়েছে, শিখছে, তো এটা রিক্রুটাররা ডেফিনেটলি অনেক ভালোভাবেই নিবে, এবং তারা চিন্তা করে যে আসলে এই মানে এই এক্সপিরিয়েন্স গুলো ওর কোম্পানিতে অনেক ভালোভাবে হয়তো আরো বেশি অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি তো অনেক রিক্রুটার বলেই দেয় যে আপনার এইরকম এক্সপিরিয়েন্স থাকতে হবে, ক্লাব এক্সপিরিয়েন্স থাকতে হবে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে। তো এই জিনিসগুলা তো রিক্রুটারদের একটা ফার্স্ট চয়েস থাকে ডেফিনেটলি। আমি মনে করি যে মানে একটা জবে ঢুকার যদি রিকোয়ারমেন্ট নাও থাকে যে আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা ভলান্টিয়ারিং স্কিলস, তাও এক্সপিরিয়েন্স থাকা ভালো।
এর একটা বড় কারণ হচ্ছে যে ওই প্রফেশনাল লাইফটা একটা জব পাওয়ার চাইতে ওটা কন্টিনিউ করা আরো বেশি কঠিন। মানে আমি একটা চাকরি পেয়ে যাওয়াটা যত সহজ, ওই চাকরিটা ধরে রাখা বা ওইখানে বেটার পারফরমেন্স করা ইজ মোর চ্যালেঞ্জিং দ্যান গেটিং আ জব। তো এই জন্য আমি বলবো আচ্ছা, যে ওই চাকরিতে, হ্যাঁ আমি একটু অ্যাড করতে চাই দাদা এখানে। right. তো যারাই হচ্ছে এখানে দেখতেছেন ভলান্টিয়ারিজমের সাথে যুক্ত হতে চাচ্ছেন, তাদেরকে সবাইকে বলি, ভাই লার্নিং এর জন্য আসলে কোনো ক্লারিফিকেশন বা ক্লাসিফিকেশন করার কোনো দরকার নেই। আপনি শিখেন এবং প্লিজ প্লিজ গো আউটসাইড অফ ইউর কমফোর্ট জোন, কারণ কমফোর্ট জোনের বাইরে না গেলে আসলে লার্নিংটা কখনোই সম্ভব না। ট্রাস্ট মি, কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ মনে করি হয়তো সহজে অনেক কিছু হয়ে যাবে। নো, কমফোর্ট জোনের বাইরে না গেলে কোনো লার্নিংটা প্রপারলি হয় না। অবভিয়াসলি ইউ হ্যাভ টু বি আউট অফ কমফোর্ট জোন, কারণ আউট অফ কমফোর্ট জোনে না গেলে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা কখনোই পসিবল হয় না। হাতে কলমে যে শেখাটা, এটা আসলে আলটিমেটলি হয় না। তো আমি যাদেরকে বলবো, যারা আসলে এই এডুকেশন বা পড়াশোনায় অনেক ভালো এবং নিজেদেরকে আসলে একটু কিছু এক্সপেরিয়েন্স গেদার করতে যাচ্ছেন, জাস্ট ডোন্ট ডু ইট ফর অনলি ফর অনলাইন। ভাই ডিফারেন্ট কাজ করেন, শুধু একটা অর্গানাইজেশনে কাজ করবেন তা কেন হবে? ডিফারেন্ট অর্গানাইজেশনে কাজ করেন, বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন লিডারকে ফেস করেন, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করেন। আলটিমেটলি এগুলাই কিন্তু কাজে দিবে। আমি এটাই বলছিলাম যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চ্যালেঞ্জই হচ্ছে কাউন্ট করা হয়। আপনি যখন বাইরে যাবেন, কোথাও কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তারা দেখবে, আপনার যারা রিক্রুটার আছে বা যারা অ্যাডমিশনে থাকবে, সবাই কিন্তু আলটিমেটলি দেখবে যে আপনার স্কিলের মধ্যে কি কি আছে, আপনি what are the things you faced in your life, these are the things matters। এই জিনিসগুলো আসলেই ম্যাটার করে লাইফে। আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন, ইট Yeah. ম্যাটার্স। এক্স্যাক্টলি। আমাদের সাথে আব্দুল্লাহ ইমন আছেন, যিনি বলছেন নাইস টু মিট ইউ বোথ। এন্ড থ্যাংক ইউ ইমন আমি ভাই। যেটা আমি একটু বলে বলছিলাম, দিতে চাচ্ছি, ইমন ইজ এ গ্রেট ডিজাইনার, হি ইজ মাই ফ্রেন্ড এবং সে খুব ভালো ডিজাইন করছে, ডিজাইনের কাজ করে। আমি তার কাছ থেকে প্রতিনিয়ত শিখতেছি and he is a great man as well। Thank you Imon for watching us। তো আমরা যেটা বলছিলাম যে ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ কেন, তো দুজনকে ধন্যবাদ। আমার মনে হয় যে আসলে ক্যারিয়ারের ক্ষেত্রে ভলান্টারিজমটা শুধু হচ্ছে, আমি যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ধরি, আমি যদি হায়ার স্টাডিজ এর জন্য ধরি, কিংবা প্রাইভেট সেক্টরে জব করতে গেলে তো আরো বেশি দরকারি। আমার মনে হয় যে প্রতিটা আচ্ছা, সেক্টরেই আমি শেষে একটা কথা বলবো, আলটিমেটলি শেষে একটা কথা বলবো, আপনি শেষ করেন তারপরে আমি কথা বলবো। আমার তেমন কিছু বলার নেই ভাই, বলতে পারেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি এই ভলান্টারিজম কিন্তু আলটিমেটলি আপনার হ্যাপিনেসটাকে ডিফাইন করে দেয়। আমরা অনেক কাজ করি, এই কাজের মধ্যে আমরা আলটিমেটলি আমরা হ্যাপি কিনা, তো আমাদের হ্যাপিনেসটা আমাদের কিন্তু ম্যাটার করে। আমাদের এই কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই হ্যাপিনেসটা চলে আসে ভেতরে, যে আমি আসলে একটা কাজ করছি, আমি হ্যাপি, আমি একটা মানুষকে হেল্প করছি, ইয়েস আই এম হ্যাপি। আলটিমেটলি ইট ম্যাটার্স, কারণ এই মানুষকে একটা ইনার ফিলিং দেয়, একটা ইনার যে হ্যাপিনেসটা আসে একটা কাজের মধ্য দিয়ে, সেটা কিন্তু এই ভলান্টারিজম দিয়েই সম্ভব। আদারওয়াইজ আমি দেখি নাই অন্য কোথাও আপনি পেইড সার্ভিসে এত বেশি মানে আনন্দ পাবেন না, যখন আপনি একটা ভলান্টারি কাজ করার পরে এই আনন্দটা পাবেন, যে হ্যাপিনেসটা পাবেন। এটা কোনো পেইড কাজে আসলে পাওয়া পসিবল না আমার কাছে মনে হয়। আমি যদিও এভাবে খুব একটা এক্সপিরিয়েন্স গেদার করি নাই, বাট ভলান্টারি এক্সপিরিয়েন্স যতটুকু করেছি তার মধ্যে মনে হয় যে ভেতরের যে হ্যাপিনেসটা, সেটা আসলে এই কাজগুলোর মধ্য দিয়ে চলে আসে, অনেক অটোমেটিকলি চলে আসে। সো ইফ ইউ ওয়ান্না বি হ্যাপি, ইফ ইউ ওয়ান্না গেট দ্য ইনার পিস ইন ইউ, you have to do the voluntary work, trust me, it is like time worthy। এটা আসলে অনেক বেশি দরকার। অনেক ধন্যবাদ ভাইয়া। That's আমি all, thank you। হচ্ছে শেষ প্রশ্ন করতে চাচ্ছি আপনাদের কাছে, যে আমাদের Okay। আমরা তো অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমরা দেখছি যে আমাদের ভলেন্টিয়াররা বেশিরভাগই ইউনিভার্সিটি বেসড। যদি আমি বলি, আমার নিজের কথা আমি বলি, আমি স্কুল কলেজে কিন্তু তেমন ভলেন্টারি অর্গানাইজেশনের সাথে কাজ করার সুযোগ পাইনি, এবং আমার মনে হয় যে ঢাকার স্কুলগুলোতে কিছুটা সুযোগ আছে, কিন্তু বাইরের স্কুলগুলোতে কিন্তু একদমই নেই বললেই চলে। শুধু স্কাউট এবং বিএনসিসি যেগুলো আছে, এগুলা ছাড়া অন্যান্য অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করতে পারি না। তো এক্ষেত্রে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিরও যারা আছে, যারা ভলান্টারি কাজের সাথে যুক্ত হয় না, তো তাদের কে কিভাবে আমরা ভলান্টারি কাজের দিকে উৎসাহিত করতে পারি? দাদা, আপনি যদি একটু শুরু করতেন। আমি বলবো? জি দাদা, প্লিজ। আচ্ছা, তো আমার
এইখানে একটা আইডিয়া আছে, আমি এটা সবসময় বলি আর কি, সেটা হচ্ছে ওই যে আইসিটি যেরকম মানে 5, 6 থেকে শুরু করে ক্লাস 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা কোর্স চালু করা হয়েছে, চারু কোর্স আছে, এরকম ওই শারীরিক শিক্ষা যেরকম কোর্স আছে, ঠিক তেমনি ভলান্টিয়ারিজম একটা কোর্স চালু করতে হবে। সেখানে হচ্ছে এরকম ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম পরীক্ষা হবে, 10-20 মার্কের জন্য হলো বাচ্চা কাচ্চারা অ্যাটেন্ড করবে ভলান্টিয়ারিজমে, হ্যাঁ ভলান্টিয়ারিং কাজের জন্য। তো তারা আবার এটা পরীক্ষা দিতে ভালো করার জন্য তারা আবার কিছু কিছু ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি থাকবে। সো এরকম করতে হবে আর কি। তাহলে আমি হিসেব করে দেখি 6-এ যদি 3টা পরীক্ষা দেয়, 7-এ 3টা দিল, 8-এ 3টা দিল, 9টা হইলো, তারপরে আবার মানে ইয়েতে 5টা ক্লাস এরকম কত 15টা পরীক্ষা হইলো, ইন্টারমিডিয়েট আদৌ যদি 3টা 6টা হয়, তাহলে হলো কত ওই 15, আর হলো এখানে হলো 6টা। তো এই 21টা পরীক্ষা অ্যাক্টিভিটি যদি ছোটবেলা থেকে করে বা পার্টিসিপেট করে, ও মানে মানুষ বা স্কুলের ভবিষ্যৎ জাতি গঠনের জন্য এই জিনিস খুবই দরকার। এটা আমরা মুখে না বলে এগুলোকে মেইন স্ট্রিম করতে হবে, কারিকুলামে আনতে হবে, এগুলোকে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, আমরা যেরকম ওই ওই ম্যাথটা পড়াই আসলে একটা রিয়েল লাইফ না পড়াইতে পারলে এটার একটা কারিকুলাম বা ওই অ্যাক্টিভিটি সেট আপ করতে হবে অন্তত, যে হ্যাঁ এটার জন্য আমরা ওই লেভেলে টিচার দিব না, এইটার জন্য আমরা ওই লেভেলের দিব না, ক্লাস দিব না। ঠিক আছে, তাহলে একটা কোর্স বানান, 30, 40, 50টা অ্যাক্টিভিটি দেন, সেগুলা করুক বাচ্চা কাচ্চারা, এবং সেগুলো করে ওই প্র্যাকটিসের মধ্যে বড় হোক। দেখবেন আলটিমেটলি বাংলাদেশে, বললাম না অর্গানাইজেশনে ভলান্টিয়ার করার দরকার নাই, ওই ওই স্কুলের মধ্যেই যেই বাচ্চাটা টিফিন শেয়ার মানে টিফিন খাইতে পারে না, ওরা টিফিন শেয়ার করলো, ওইটাই অ্যাক্টিভিটি হতে পারে, ওইটার জন্য মার্কস থাকতে পারে, কলম কিনে দিল, হয় সাদা দিল। ওই ছোটবেলা থেকেই এই ধরনের সোশ্যাল ওয়ার্ক করতে পারে। রাস্তায় একদিন বাচ্চারা ব্যানার নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড করতে পারে, এরকম আশেপাশে কোনো এক কৃষককে সাহায্য করতে পারে। হ্যাঁ, ওরকম অনেক কিছুই গ্রামে স্কুল, শহরে স্কুল, বা মানে সেমি আরবান, রুরাল, যে কোনো এরিয়াতেই করা সম্ভব। সো এই জিনিসটাকে মেইন স্ট্রিম করতে হবে, এটা কোনো বিকল্প নাই। এবং এগুলার যদি মনে করি এগুলাই পারে দেশকে চেঞ্জ করতে, তাইলে এটা ওই গ্রাউন্ড লেভেল থেকেই শুরু করতে হবে। এটা একটা ইউথ যে ওই কি বলে ইউনিভার্সিটি হয়তো পাশ করে ফেলছে, ওর জীবনে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওকে নতুন করে বুঝাইতে গেলে আসলে একদিন বুঝবে, 3 দিন জিনিসটা বুঝবে না। আসলে এটাই স্বাভাবিক, বিকজ ওর লার্নিং আমার একদিনের কথা চেঞ্জ হবে না। হ্যাঁ, ও জীবনে অনেক কিছু অনেক অনেক ভাবে দেখছে, বড় হয়েছে। তো তাকে হঠাৎ করে বুঝানো, হঠাৎ করে দেশের চেঞ্জ আনার চেয়ে ওই ছোটবেলা থেকে এইগুলোকে কারিকুলামে আনতে হবে, মেইন স্ট্রিম করতে হবে, এগুলোকে প্রায়োরিটি দিতে হবে। তাইলে 10 বছর 15 বছর পরে গিয়ে দেখবো গ্রামের ছেলেরা আর সোশ্যাল মিডিয়াতে হেট স্পিচ দেয় না, ইমপ্রিসিং করে না, হ্যাঁ জেন্ডার বেস ভায়োলেন্স হচ্ছে না। কারণ ওই যে ছোটবেলা থেকে ওই বাচ্চাটা যখন বলাই শুরু করে দেয় যে আসলে এটা খারাপ, এটার জন্য পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, তাইলে আসলে বলতে বলতে ওর মধ্যে ওই অ্যাওয়ারনেসটা গ্রো করে। আমি এটা বিশ্বাস করি, একটা মানুষ একটা কথা যদি 5 বছর জীবন অন্তত বলে, তারপর করতে গেলে 10 বার চিন্তা করবে যে এটা তো আমি ছোটবেলা থেকে বলে আসছি, মানুষকে বুঝে আসছি, করে আসছি, তাহলে আমি এই কাজটা কেমনে করবো। তো এটাই আর কি, মানে সিম্পল আইডিয়া, জিনিসটাকে মেইন স্ট্রিম করতে হবে, যারা পলিসি মেকার আছে এদের কান নিতে হবে, এবং এটা বুঝাইতে হবে যে ভাই 20 মার্কের জন্য আইসিটি পরীক্ষা, চারু পরীক্ষা দিতে পারলে 20 মার্কের ভলান্টিয়ার পরীক্ষাও দেওয়া যায়। স্যার বলেন এরা পরীক্ষা নিবে, আপনি এটা কারিকুলাম বানান, মেইন স্ট্রিম করেন। সো এটাই আর কি, আচ্ছা, আমি আমার কাছে একটু মনে অ্যাড হয় করতে যাচ্ছি দাদার সাথে। আমাদের কিন্তু অলরেডি একটা শারীরিক শিক্ষা বই আছে, বা আমাদের কিন্তু কারিকুলামে কৃষি শিক্ষা বা বিভিন্ন প্র্যাকটিক্যাল বই আছে, এগুলো কিন্তু করা হচ্ছে স্কুল কলেজে, কিন্তু প্রপার এক্সিকিউশন হচ্ছে কিনা সব জায়গায় আমি জানি না। আমি একটা জিনিস ফলো করতাম, সেটা হচ্ছে যে কৃষি শিক্ষা একটা ব্যবহারিক আছে, সেই কৃষি শিক্ষা ব্যবহারিকের মধ্যে কিন্তু গাছ রোপণ আছে বা বৃক্ষরোপণ আছে। আমরা কিন্তু এই জিনিসটা আমি হলে কি করতাম, ম্যান্ডেটরি করে দিতাম, প্রত্যেকে 5টা করে গাছ লাগাইতে হবে, একটা বছর ব্যাপী সবাইকে গাছ লাগাইতে হবে, এবং সবার মধ্যে একটা মার্ক, এবং একটা 12 মাসের মধ্যে কে কয়টা গাছ সে রক্ষণাবেক্ষণ করেছে, যত্ন করেছে, সেটার উপর মার্কিং করতাম। তো আলটিমেটলি এটা কিন্তু একটা সম্ভব, একটা ক্লাস টিচার কিন্তু এটা মনিটরিং করা পসিবল, এটা কিন্তু একটা প্রপার সিঙ্ক হওয়া সম্ভব। আরেকটা জিনিস হচ্ছে ভলান্টিয়ারিজম কিন্তু একটা জার্নি, এটা আসলে ছোটবেলা থেকে প্র্যাকটিস করা অনেক বেশি জরুরি। যে দাদা যেটা বললো যে আমাদের কিন্তু এটিকেটের জন্য কিন্তু প্রপার কোনো বই নাই, কোনো কারিকুলাম নাই, আমাদের কিন্তু শিষ্টাচারের জন্য আলাদা কোনো কারিকুলাম নাই। তো যারা আসলে ভলান্টারি কাজ করে তারা কিন্তু প্রপার এটিকেট মেনটেন করতে পারে, তারা কিন্তু প্রপারলি নিজেদেরকে গুছাইতে পারে, নিজেদেরকে একটু স্কিল করতে পারে এই জায়গায়। তো আমাদের কিন্তু যেহেতু কারিকুলাম নাই, আমরা যদি এটা প্র্যাকটিসে রূপান্তরিত করতে পারি এবং কিছু জায়গায় ম্যান্ডেটরি করতে পারি, আমরা কিন্তু সম্ভব। আরেকটা জিনিস বলতে যাচ্ছি, যেটা হচ্ছে স্কুল কলেজে যদিও মানে আমাদের ওই কি বলা যায়, ভলান্টিয়ারদের আগ্রহ খুব একটা থাকে না। কেন থাকে না, সেটা আরো কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে
আমাদের গার্জিয়ানসরা কিন্তু যখন বাচ্চারা ছোট থাকে, গার্জিয়ানসরা সবসময় বাচ্চাদেরকে আগলায় রাখতে পছন্দ করে, বা আমাদের টিচাররাও খুব বেশি মানে ফাস্ট হইতে দেয় না স্টুডেন্টদের। কারণ হচ্ছে হয়তো ওরা হয়তো ম্যাচিউর হয়ে ওঠেনি। তো এখানে প্র্যাকটিসটা হচ্ছে যে স্কাউটিং প্র্যাকটিস করে। আমি বিলিভ করি, আমি ছোটবেলা থেকে স্কাউট ছিলাম, তো স্কাউটিংটা আসলে একটা প্রোগ্রাম এবং এটা হচ্ছে একটা জার্নি, এবং কন্টিনিউয়াসলি তাকে একটার পর একটা টাস্ক কমপ্লিট করে কিন্তু ব্যাজ অর্জন করতে হয়। ব্যাজ অর্জন করে লাস্টে কিন্তু প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায়। ঠিক আছে, সো আলটিমেটলি ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত তার এই 4 বছরের সময়টাতে সে স্কাউটিং করতে পারে এবং সে বিভিন্ন ধরনের ব্যাজ অর্জন করতে পারে, সোশ্যাল ওয়ার্ক করার মাধ্যমে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চ্যালেঞ্জ নেওয়ার মাধ্যমে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে সে কিন্তু একটা একটা করে ব্যাজ অর্জন করবে। আপনারা যারা স্কাউটিং সম্পর্কে জানেন না, তারা অলরেডি জানেন যে স্কাউটিং হচ্ছে বাংলাদেশের একটি মানে গভর্নমেন্ট স্বীকৃত এবং আছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা কাজ করে আসছে গত 100-150 বছর ধরে, মোর দেন 100 ইয়ার্স। 1907 সাল থেকে শুরু হয়, সেটা আজকে 2020 সাল। তো মোটামুটি 100 বছরের বেশি সময় ধরে চলতেছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইজ স্বীকৃত এবং এমন একটা অর্গানাইজেশন যেখানে আসলে অনেক ধরনের স্কিল ডেভেলপ করা সম্ভব। একদম প্র্যাকটিক্যাল স্কিল থেকে শুরু করে আপনার নলেজ থেকে শুরু করে সবকিছু, এভরিথিং ইউ ক্যান লার্ন ফ্রম দিস অর্গানাইজেশন, ট্রাস্ট মি। আমি লার্ন করেছি, আমার কাছে মনে হয় যে আমার এই জার্নির পেছনে সব থেকে বেশি অবদান যা, সেটা হচ্ছে স্কাউটিং। আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে শুরু করে আমার যে নলেজ বেস, যতই কাজ করেছি, যতটা প্রজেক্ট করেছি, সবকিছুর পেছনে স্কাউটিংটা অনেক বেশি মানে কাজে দিয়েছে। এবং যারা স্কাউটিং করে একবার জীবনে, তারা আসলে লাইফে এই যে কমফোর্ট জোনের বাইরে থাকা, বিভিন্ন পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া, অ্যাডাপ্টেবিলিটি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের সাথে ম্যাচ করা, মিশা, এই জিনিসগুলো কিন্তু স্কাউটিং এ বিশাল ইম্প্যাক্ট ফেলে মানুষের লাইফে। এবং বিভিন্ন ধরনের এটিকেট শেখা, মানুষকে হেল্প করা, কারণ স্কাউটিং এর মটোটাই হচ্ছে সদা প্রস্তুত থাকা, সেবা করা। যেমন রুবারের হচ্ছে সেবা করা, স্কাউট হচ্ছে সদা প্রস্তুত থাকা, এবং যে প্রতিদিন একটা না একটাকে ভালো কিছু করবে। তো এরকম বিভিন্ন ধরনের স্লোগান আছে, এ ধরনের বিভিন্ন কিছু কাজ আছে। তো আমরা যদি তাদেরকে প্রমোট করতে পারি যে ভলান্টিয়ার অর্গানাইজেশন থাকুক বা না থাকুক, ইউ শুড ডু স্কাউটিং অর বিএনসিসি, একটা কিছু করো যেটা হচ্ছে আসলে ভলান্টিয়ারি কাজটাকে প্রমোট করতে পারে। স্কুল কলেজে পার্টিকুলারলি আমি বলতে চাই, এবং ইউনিভার্সিটি হলে তো আসলে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, বিভিন্ন ধরনের কিছু আছে, বাট জীবনে একবার হলে আসলে স্কাউটিংটা করা উচিত। তাহলে দেখা যায় যে স্কিল গুলো হাতে কলমে শেখার কি মজা, এবং টিম ওয়ার্ক সবকিছু কিন্তু স্কাউটিং থেকে শুরু হয়ে যায়। ইটস অ্যামেজিং। আই এম জাস্ট সেইং, আমি একজন স্কাউট হিসেবে বলছি, স্কাউট এজ এ মেসেঞ্জার অফ পিস, এজ এ স্কাউট আমি এটা জানি, কারণ আমার এই স্কাউটিংটা এত বেশি অপরচুনিটি, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমার অপরচুনিটি হয়েছে। 2018 সালে বাংলাদেশের ডেলিগেশন নিয়ে ফিলিপিন্সে যাই 2018 সালে। সেটা আমার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট, এবং এটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল যে বাংলাদেশের টিম লিড দিয়ে আমি কিন্তু ফিলিপিনে গিয়েছি ইন্টারন্যাশনাল ইয়ুথ ফোরামে, যেখানে স্কাউটার বিভিন্ন দেশের স্কাউটারদের সাথে একটা ফোরাম হয়। ওখানে আমরা বিভিন্ন কিছু পলিসি মেকিং এ হেল্প করি, বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ওয়াইড স্কাউটিং নিয়ে কাজ করি, এশিয়া প্যাসিফিক রিজিয়নে পার্টিকুলার। সো ওই জিনিসগুলো কিন্তু আসলে অনেক বেশি জরুরি। আপনি যদি ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালি মুভ করতে চান, তাহলে অবভিয়াসলি আপনার এমন কিছু অর্গানাইজেশন চুজ করা উচিত যেটা আসলে আপনাকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল প্রমোট করবে। তো আমি আমার কাছে মনে হয় যে স্কাউটিং উড বি ওয়ান অফ দ্য বেস্ট ফর স্কুল এন্ড কলেজেস। ইউনিভার্সিটির পরে প্ল্যাটফর্ম ইজ মানে ইজ আপ টু ইউ, আপনি যেটা চুজ করবেন সেটাই। অনেক ধন্যবাদ দুইজনকেই। দাদা কিছু অ্যাড করতে চান? না না, ঠিকঠাক, সোফার ঠিক আছে। ওকে, আমরা একদমই শেষে চলে এসেছি। আমরা এই আলোচনাটা আসলে আমরা যত লম্বা করতে চাই ততই পারবো। আমার মনে হয় যে একদিন দুই দিনেও এই আলোচনাটা শেষ হবে না, এবং আপনাদের দুইজনকে একসাথে পাইলে আমার মনে হয় যে যে কেউ এই আলোচনাটা কন্টিনিউ করতে চাইবে। ভাই কিন্তু খিদা লেগে আমাদের গেছে, লাইভে তো খাওয়াতে পারবে না, আসলে আমি শেষ করে দিই, কি বলো? হ্যাঁ সেটাই, এই জন্য আমাদেরকে শেষ করতে হচ্ছে, না চাইলেও শেষ করতে হচ্ছে আসলে। তো আপনাদের দুইজনকে অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর একটা বিষয়ে আমাদের সাথে আলোচনা করেন এতক্ষণ। আপনাদের এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটু সময় দিলেন, এই জন্য স্বপ্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আশা করছি যে ভবিষ্যতে আপনাদেরকে আবারও পাবো আমাদের সাথে। হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে একসাথে পাবো আবার। স্বপ্ন যে সোশ্যাল অর্গানাইজেশন বা স্বপ্ন যে ভলান্টিয়ারিজম স্কিল ডেভেলপমেন্ট যে অর্গানাইজেশন আছে, সেটার আসলে স্বপ্নের চাইতে বড় হোক। আমি বিশ্বাস করি এখানে কিছু স্বপ্নের মানুষ কাজ করছে, যারা অনেক স্বপ্নবাজ, যারা স্বপ্নের পেছনে ছোটে। সবারই ছোটখাটো বড় অনেক বড় বড় স্বপ্ন থাকে। আমি সবাইকে বলি যে বড় বড় স্বপ্ন দেখেন, অ্যাটলিস্ট যতটুকু পারা যায় বড় বড় স্বপ্ন দেখেন। তো আপনারা স্বপ্নের মতো ছড়িয়ে দিন, একটা স্বপ্নের বাংলাদেশ আমরা তৈরি করি সবাই মিলে, and you can change this universe, I believe.
সো ক্যারি অন, এবং যারা স্বপ্নের সাথে কাজ করছেন সবাইকে অভিনন্দন এবং সবাইকে অনেক বেশি শুভকামনা। এবং আমাকে এই নগণ্য ব্যক্তিকে এই প্রোগ্রামে ইনভাইট দেওয়ার জন্য আমি আসলে এই অর্গানাইজেশন তথা এই যে প্রেসিডেন্ট তার প্রতি অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে একটা অ্যামেজিং পার্সনের সাথেও মিট হয়েছে, কাব্য দাদা। ইনশাল্লাহ আমরা ফিউচারে ওনার সাথে আরো বেশি কানেক্টেড থাকবো এবং আমি ওনার সাথে কাজ করারও প্ল্যান আছে হোপফুলি। থ্যাংক ইউ সো মাচ টু ইউ। থ্যাংক ইউ নাবিল এত সুন্দর করে বলার জন্য, মানে এত বিনয় আসলে এটা অনেক একটা ভালো প্র্যাকটিস, বিকজ আমরা মানে অনেক সময় এই এরকম একটা, এটাও একটা অনেক বড় স্কিল আর কি কাজের জায়গাতে। থ্যাংক ইউ নাবিল, এত সুন্দর করে বলছো, এত চমৎকার বিনয়ের মাধ্যমে বলা, এটা আসলে খুব ডিফিকাল্ট। আমি নিজেও খুব প্র্যাকটিস করতে গিয়ে হিমশিম খাই, হারায় ফেলি। সো এটা আমার জন্য আজকে যেটা হয়েছে যে আমি খুবই একটা ভালো লার্নিং অপরচুনিটি হয়েছে আমার জন্য, এতক্ষণ ধরে যে কথাগুলো বলছে। আমি বিশেষ করে দুইজনের কাছ থেকে আমি এত কিছু শেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে, এবং নিজের এক্সপিরিয়েন্সটা কন্ট্রিবিউট করতে পারি বা কানেক্ট করতে পারছি। এটা একটা জন্য আমি এখান থেকে আমার কাছে অনেক টেকা আছে, আমি পরবর্তীতে চেষ্টা করবো যে আরো বেশি আমার নিজের কাজের ক্ষেত্রে বা চারপাশে যেখানে কাজ করছি সেটা রাখার। অনেক ধন্যবাদ মাসুমা, মানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানিও না আমি ফিট করি কিনা, বাট তুমি ডেকেছো, কাজ মানে কথা বলার সুযোগ হয়েছে, এটা অনেক কিছু আমার জন্য। নাবিল ভাই অনেক ধন্যবাদ, আজকের আলোচনার মাধ্যমে মানে অনেক কিছু জানার সুযোগ হয়েছে, আপনার সম্পর্কে জানতে পেরেছি, কাজ সম্পর্কে জানতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় অপরচুনিটি। ইনশাল্লাহ যখন সুযোগ হবে সবার সাথে আর কি কাজ করতে যাবো, কাজ করতে গেলে আসলে শেখার সুযোগটা বেশি তৈরি হয়। তো ইনশাল্লাহ ওই রকম সময়ের জন্য আমি অপেক্ষা করছি। আর অনেক ধন্যবাদ আসলে, হয়তো অনেক কিছু ভুলভাল বলছি, মানে যেটা আমার হয়তো অভিজ্ঞতা সেই জায়গা থেকে বলেছি, কারোর সাথে অ্যালাইন নাও করতে পারে, কেউ হয়তো ভিন্নভাবে এক্সপিরিয়েন্স করতে পারে। বাট হ্যাঁ, যদি কাউকে কখনো মানে কিছু বলে মন খারাপ করে দেয়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা হয়তো অনেকেই ভিন্নভাবে এক্সপিরিয়েন্স করেন সবসময়। তো আজকে যা বললাম সেটা পুরোপুরি আমার মানে নিজস্ব এক্সপিরিয়েন্স, যেহেতু ওরকম সেশন ছিল না, আমি হয়তো অনেকের কোড বা অনেক পড়াশোনা করে বলতে আসিনি, একদমই কথাই শুধুমাত্র বলেছি। তো অনেক ভালো থাকবেন সবাই কোভিড-19 এর এই সময়টাতে, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। জানি সবাই এটা করছেন, বাট মানে নিজেদের জায়গা থেকে আবার আরেকটু অ্যাওয়ারনেস এর কারণে বলা, অ্যাওয়ারনেস স্প্রেড করার কারণে, এটাই। ওকে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভবিষ্যতে আপনাদেরকে ইনশাআল্লাহ পাবো। এবং আজকে দাদা যে আমাদের সাথে নিউ লুকে আমাদের লাইভে এসেছে, এই জন্য আমরা আমারও ছিল, কিন্তু আমার কত কোয়ারেন্টাইনটা শুরু করেছিলাম চুল কেটে, আমার চুল উঠে গেছে মাশাআল্লাহ। দাদা সমস্যা নেই, আপনার উঠে যাবে, দেখবেন কোয়ারেন্টাইন আর শেষ হচ্ছে না। নাবিল ভাইয়ের আমরা নিউ লুকই দেখেছি, কেননা হ্যাট পরা লুকটা কখনো আমরা ওইভাবে দেখি নাই। তো আমার মনে হয় যে আমাদের দর্শকদের অনেক ভালো লেগেছে আজকে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি হ্যাট পরাটা প্র্যাকটিস করছি আমার লাইফ থেকেই। আমি গত 1 মাস লাইভ করতে পারি নাই, আমার নেটওয়ার্কের কারণে। আমি আজকে হয়তো কিছুটা ভালো ফিল করতেছি, মনে হচ্ছে যে আবার কন্টিনিউ করা যেতে পারে আর কি। থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন আপনারা এবং আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা আমাদের স্বপ্নটাকে আরো একটু বড় করে দেখতে পারি এবং আরো বড় কোনো জায়গায় নিয়ে যেতে পারি। শুভকামনা, অসংখ্য শুভকামনা। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম কাব্য দাদা এবং নাজমুল ভাইয়ের সাথে। তো আমার মনে হয় যে আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন এবং আমাদের এই লাইফটা থেকে শিক্ষণীয় অনেক কিছু পেয়েছেন, যা হয়তো আপনাদের পরবর্তী জীবনে অনেক কাজে দিবে। তো এটুকুই আমাদের প্রচেষ্টা ছিল যে এই লাইফটা থেকে আপনারা যাতে একটু কিছু শিখতে পারেন, এবং আমার মনে হয় যে আপনাদের শেখার মতো অনেক কিছু ছিল, যেটা থেকে আপনারা ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবেন। তো পরবর্তী কোনো লাইভে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।